সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 958তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ হেদায়েতুল্লাহর জীবনের এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে একই ঘরে মা মেয়ে করে যাচ্ছে এক স্বামীর সংসার। একই ঘরে মা মেয়ে উভয়ে করে যাচ্ছে এক স্বামীর সংসার। গল্পের টাইটেল শুনে আপনারা হয়তো অনেক বিব্রত হয়ে যাচ্ছেন। না, বিব্রত হওয়ার কিছুই নেই। এই গল্পটা এরকম একটা গল্প, এমন গল্প হয়তো আমাদের সমাজে, বিশেষ করে আমাদের শহরের বস্তিগুলোতে অ্যাভেলেবেল হয়ে থাকে, অহরহ হয়ে থাকে। কিছু হয়তো জানেন এবং কিছু হয়তো জানেন না। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটে, এই গল্পটাই আপনারা আজকে বুঝতে পারবেন। লোকে বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। একটা বাস্তব কথা বলি, এটা হয়তো শুনলে আপনারা অনেকে হাসবেন, কেউ হয়তো মানবেন না। আমি আমার কর্মজীবনে কিছুটা সময় আরবের কোনো একটা দেশে ছিলাম। সেখানে আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করেছি। সেখানকার অবিবাহিত বেশিরভাগ ছেলেগুলাই বিবাহিত নারীকে বিয়ে করতে পছন্দ করে। অবিবাহিত বেশিরভাগ ছেলেগুলাই ডিভোর্সি নারীদেরকে বিয়ে করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা ডিভোর্সি নারীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে করে। এর সঠিক কোনো ব্যাখ্যা আমার কাছে নাই কেন এরকমটা হয়। তবে বাংলার ছেলে হেদায়েতুল্লাহর জীবনে যে ঘটনাটা ঘটেছে, এটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সামাজিক অবস্থা কতটা নিচে নেমে গেছে। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পরে হেদায়েতুল্লাহকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই, আর সবার ছোট আমি। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় আসলে তেমন কিছুই করতো না। আমার বাবাকে আমি পেশায় তেমন কিছুই করতে দেখি নাই। কিন্তু আমার মা হাতের অনেক কাজ জানতো। যেমন বিয়ের পার্টি সহ শুরু করে অনেক ধরনের হাতের অনেক কিছু আমার মা তৈরি করতে পারত। এগুলো আমার বাবা হেঁটে হেঁটে এখানে ওখানে বিক্রি করতো। তো তাই দিয়ে আমাদের পরিবারটা খুব কষ্টে চলতো তা কিন্তু নয়। আমার মায়ের হাতের বানানো জিনিসগুলো দেখতে এতটাই সুন্দর ছিল, আমার বাবা এগুলো বিক্রি করে অনেক বেশি টাকা ইনকাম করত। বিশেষ করে আমার মায়ের হাতের তৈরি নকশি কাঁথা এখনও আমাদের এলাকাতে খুব পরিচিত। এখনও মানুষ বলে যে আমার মায়ের নকশি কাঁথার মধ্যে শুইলে নাকি ঘুম চলে আসে। এক একটা নকশি কাঁথা আমার মা ওই সময় হাজার টাকাতে বিক্রি করতো। যাই হোক, এমন করে আমাদের পরিবারটা চলতেছিল। আমার বড় বোন এবং বড় ভাইয়া তারা মোটামুটি অনেকটাই ভালো ছিল, তারা অনেক শান্ত স্বভাবী মানুষ ছিল। কিন্তু আমি একটু বেপরোয়া টাইপের ছিলাম। আমি কোনোভাবেই বাবা মাকে মানতাম না, প্রচুর পরিমাণে দুষ্টমি করতাম। দুষ্টমি করা, ফাইজলামি করা এবং মানুষের ক্ষতি করাই ছিল আমার একমাত্র কাজ। আমাকে কেউ কখনো আমার মুখে লাগাম দিতে পারতো না। লাগামহীনভাবে আমি দুষ্টমি করে বেড়াতাম। এভাবে আমার সময়গুলো কাটতে থাকে। আমার বাবা মা উভয় আমাকে নিয়ে খুব টেনশন করে, তাদের খুব টেনশন হতো আমাকে নিয়ে। একটা পর্যায়ে আমার দাদি বলে যে বাচ্চারা বেশি দুষ্ট হয় ওরা নাকি আলেম হয়। আমার দাদি আমার বাবাকে বলল যে বাচ্চারা বেশি দুষ্টমি করে ওরা আলেম হয়, একটা কাজ কর, তোর বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করায় দে। আমার কথা বললো। আমার পরিবার থেকে তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। আমার যে নামটা হেদায়েতুল্লাহ, ওই হেদায়েতুল্লাহ নামটাও কিন্তু আমার দাদিও পছন্দ করে রেখেছে। তো আমার বড় ভাই আর বড় বোন দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না, একটু কালো বর্ণের ছিল। কিন্তু আমি দেখতে একেবারে ফর্সা ছিলাম, লম্বা ফর্সা এবং এতটাই সুন্দর ছিলাম। আমাদের পরিবারের সবাই বলতো যে আমি যদি মেয়ে হতাম তাহলে আমাকে অনেক বড় লোকের ঘরে বিয়ে দেওয়া যেত। তো এরকম করে আমাকে তখন মাদ্রাসাতে ভর্তি করায় এবং মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার তো পড়াশোনা ভালোই লাগে না, তার উপরে মাদ্রাসার জীবন খুব খারাপ একটা জীবন আমার কাছে মনে হচ্ছে। তো আমাকে যেভাবেই হোক এই জীবন থেকে বেরিয়ে আসতে হবে। আমি মাদ্রাসার জীবনে থাকবো না, সেখান থেকে বেরিয়ে আসবো। কিন্তু বেরিয়ে আসার আমি কোনো সুযোগ পাচ্ছিলাম। এমন একটা মাদ্রাসা আমাকে ভর্তি করায় যে মাদ্রাসায় আমি কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারতেছি না এবং আমাকে পড়াশোনা আমি করতে পারি না। আমাকে খুবভাবে টর্চার করে, মারে। একদিন গুটগুটে অন্ধকার রাতের বেলায় আমি মাদ্রাসার ছাদ বেয়ে দেওয়াল ভেয়ে আমি তখন মাদ্রাসা থেকে পালিয়ে যাই। মাদ্রাসা থেকে ওখান থেকে পালিয়ে আমি তখন একটা বাস স্টেশনে গিয়ে ঘুমায় থাকি। আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। বাস স্টেশনে ঘুমায় এবং ঘুমানোর পরে তো ওখানকারই একজন বাস ড্রাইভার আমাকে দেখে ওনার খুব মায়া লাগে। উনি আমি দেখতে খুবই সুন্দর ছিলাম ছোটোবেলায়।
তো দেখার পরে তার খুব মায়া লাগে, সে আমাকে নেয় এবং আমি পায়জামা পাঞ্জাবি পরা ছিলাম, আমাকে আমার বাড়িঘরের কথা জিজ্ঞেস করে। আমি এগুলো কোনো কিছুই বলি না, কারণ আমি বলি না এই কারণে, আমি কিন্তু আমার বাড়িঘরের ঠিকানা জানতাম, আমার বাবার নাম, মায়ের নাম এবং আমার ঠিকানা কিন্তু আমি জানতাম। আমি বলি না এই কারণে, এইটুকু বলে দিলে হয়তো আমাকে ওখানে পাঠিয়ে দিবে, এবং ওখানে পাঠিয়ে দিলে আমাকে হয়তো আমার আব্বা আম্মার কাছে থাকা লাগবে, মানে এইটা চিন্তা করে আমাকে হয়তো আবারও মাদ্রাসায় ভর্তি করাবে, এই পরিকল্পনা করে আমি তখন তাদের কাছে কোনো ঠিকানা বলি না, আমি কোনো কিছু বলি না, আমাদের গ্রামের নাম, আমাদের ঠিকানা কোনো কিছুই বলি না। তো সেখানে আমি তখন থাকতেছি, ইনি আমাকে তখন ওনার বাড়িতে নিয়ে গেল, মানে বাসায় নিয়ে গেল। উনি চট্টগ্রামের কোনো একটা বস্তি এলাকাতে থাকতো, ওইখানে আমাকে নিয়ে গেছে। ওনার ঘরে নিয়ে যাওয়ার পরে ওনার বউ আমাকে খুব আদর করে, একেবারে সাবান দিয়ে ডলে ডলে গোসল করায়, অনেক আদর করে এবং প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে, নিজের সন্তানের মতো ভালোবাসে। আশেপাশের অনেক বাসার মানুষরা আমাকে দেখতে আসে, সবাই বলে যে ছেলেটাকে পাওয়া গেছে বাস স্টেশনে, ওর বাবা মা বা ঠিকানা কোনো কিছু বলতে পারে না। তো আমি দেখতে ফুটফুটে সুন্দর ছিলাম বলে সবাই এসে আমাকে আদর করে, এবং মোটামুটি আমি ওই বাসার মধ্যে খুব ভালোভাবেই ছিলাম। প্রায় মাসখানিকের মতো আমি ওই বাসায় ছিলাম। মাসখানিক থাকার পরে আমার আব্বা আম্মার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমার বড় ভাইয়ের জন্য, বড় আপার জন্য খুব কষ্ট হচ্ছে, আমি এখানে থাকতে পারতেছিলাম না। একদিন সন্ধ্যার সময় আমি ওই বাসা থেকে টাকা চুরি করে পালিয়ে যাই। মানে বিছানার নিচে ওনারা টাকা রাখতো সবসময়, এই লোকে গাড়ি চালায় এসে বিছানার নিচে টাকা রাখতো, আমি দেখতাম, এবং বিছানার নিচের ওই টাকা নিয়ে আমি তখন ওনাদের এখান থেকে পালিয়ে আমি তখন আমার গ্রামের বাড়িতে চলে যাই। আমি তো আমার গ্রামের বাড়ি চিনতাম, আমার গ্রামের বাড়িতে চলে যাই, এবং গেলে পরে আব্বা আম্মা উভয় আমাকে অনেক আদর করে, যে তুই কোথায় চলে গেলে হঠাৎ করে এবং কেন মাদ্রাসা থেকে পালিয়ে গেলি। তারা আমাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক পোস্টার পর্যন্ত দেওয়ালে দেওয়ালে লাগিয়েছে, কিন্তু আমাকে তারা আর খুঁজে পেল না। বাড়িতে যাওয়ার পর আব্বা আম্মা খুব আদর করলো, দাদি খুব কান্নাকাটি করলো, এবং আমাকে বললো যে আমাকে আর মাদ্রাসায় পড়তে হবে না এবং আমাকে আর মাদ্রাসায় যেতে হবে না। বাবা মা উভয় আমাকে চুমো দিচ্ছে, বুকে জড়াই ধরতেছে। তো যাই হোক, আমি তখন থেকে বাড়ির মধ্যে থেকে গেলাম। এভাবেই বাড়িতে থাকতে থাকতে আমার আব্বার সাথে আমি এখানে সেখানে ঘুরে বেড়াই। আমার আব্বা যে জিনিসগুলো বিক্রি করে ওইগুলো আমি আব্বার পাশে মানে বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বরাপুর তখন বিয়ে হয়ে যায়, বরাপুর বিয়ে দিয়ে দিই, এবং বরাপুর বিয়ে যাওয়ার পরে আমার বাবার এই যে জিনিসগুলো বিক্রি করতো এগুলোর সম্পূর্ণ দায়িত্ব তখন আমার বড় ভাই নিয়ে নেয়। আমার বাবা তখন অনেকটা অসুস্থ হয়ে যায়, আগের মতো মাইলের পর মাইল পায়ে হেঁটে এই ধরনের বিছনা মাথায় করে নিয়ে বিক্রি করতে পারতো না, মানে শীতল পাটি মাথায় নিয়ে বিক্রি করতে পারতো না। এই জন্য আমার বাবা তখন ঘরে বসে যায়, মানে বাবার কাজ করে না, আমার বড় ভাইয়ে তখন এই ধরনের কাজটা করে। তাই মাঝে মাঝে বড় ভাইয়ের কাছ থেকে টাকা নেই, আম্মার কাছ থেকে টাকা নেই, এবং এরকম করে টাকা নিতে নিতে একটা পর্যায়ে আমার বড় ভাইয়ে তখন বিয়ে করে, এবং বড় ভাই যখন বিয়ে করে আমাদের পরিবারে আমার ভাবি আসে। কিন্তু ভাবি আসার পরে আমাদের পরিবারটা সম্পূর্ণ পাল্টে যায় বলতে আমার ভাইয়ের ইনকামের ভাগাভাগি ভাবি শুরু করে। আমার মা নিজের হাতে বিছনা বানায়, এবং আমার মা নিজের হাতে বানানোর পরে সেই পারিশ্রমিক আমার মাকে খুব বেশি একটা দেওয়া হয় না, এবং আমি আমার মাকে বলি, মা তুমি আমার কাছে দাও, বড় ভাইয়া বিক্রি করার প্রয়োজন কি, আমি হেঁটে হেঁটে বিক্রি করব। আমার মা আমাকেও দেয় না, আমার মা বলে দরকার নেই, তাহলে ভাই ভাই একটা দ্বন্দ্ব লেগে যাবে, তোর ভাই বিক্রি করুক, এটাই ভালো। আমাকে তখন হাত খরচের টাকা কেউ দিত না। আমার বাবা যখন টাকা ইনকাম করতো তখন বাবা দিত, এবং আমার বড় ভাইও যখন বিয়ে করে নেয় বড় ভাইও টুকিটাকি দিত। কিন্তু এখন বড় ভাইয়ে বিয়ে করে ফেলার পরে আমাকে আর কেউ হাত খরচের টাকা দিচ্ছে না, আমার কাছে টাকা নাই, আমি চলতে পারি না, খুব অভাব অনটন কষ্টে আমার সময়গুলো কাটতেছে। তো একটা যুবকের কাছে যদি টাকা না থাকে, মানে তার যে কতটা কষ্ট এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং সে সময় আমার একটা সিগারেট খাওয়ার এক ধরনের নেশা আমার মনে জাগে, আমি সিগারেটও খাইতাম। তো আমাদের গ্রামেরই একটা রিক্সার গ্যারেজ ছিল, কালু কাকার গ্যারেজ বলে পরিচিত। তো আমি কালু কাকার সাথে আবার সম্পর্ক ভালো, সিগারেট টিগারেট ওনার কাছ থেকে খাইতাম, উনি দিত। তো একদিন কালু কাকা আমার বলে যে একটা কাজ কর, হেদায়েত তুই আমার গ্যারেজে এসা বয়, আমার গ্যারেজের কাজটা শিখ, এটা তো ভালো। তাই আমি বললাম যে রিক্সার গ্যারেজে বসবো, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি ওই কালু কাকুর সাথে ওনার ওই রিক্সার গ্যারেজে বসি। তো বিভিন্ন জায়গা থেকে রিক্সা আসে, রিক্সা ঠিকঠাক করি, মানে পাম্পসার হাওয়া ছাড়ি, মানে হাওয়া দিই, তারপরে বিভিন্ন ধরনের চেনে সমস্যা থাকে এগুলো ঠিকঠাক করি, বেয়ারিংয়ের সমস্যা থাকে ঠিকঠাক করি। আমি মোটামুটি তখন একটা ভালো রিক্সার মানে মিস্ত্রি হয়ে যায় আর কি, ভালো রিক্সার কাজ টাজ করতে পারি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে এক লোকের মাধ্যমে মানে আমি তখন আমাদের এলাকাতে মানে রিক্সা চালাবো এমন একটা পরিকল্পনাটা হওয়ার একটা কারণ আছে বলতে আমাদের এলাকাতে রিক্সা ড্রাইভার ছিল, ও রিক্সা চালাইতো। তো ও আমাকে সবসময় রাতের বেলা এসে বলতো, যেহেতু আমি রিক্সা ঠিক করতাম, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক থাকার কারণে আমাদের এলাকার বেশিরভাগ মানুষগুলো কিন্তু প্রবাসে থাকতো, বেশিরভাগ মহিলারাই ওকে ব্যবহার করতো, মানে ওকে নিয়ে যাইতো এই জায়গায় ওই জায়গায়, এবং বাপের বাড়িতে অথবা মার্কেটে যাইতো। এরকম করতে করতে বিভিন্ন মহিলাদের সাথে ওর একটা ভালো সম্পর্ক হয়ে যায়, ওই রিক্সা ড্রাইভারের একটা ভালো সম্পর্ক হয়ে যাওয়ার পরে ও তখন ওই মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক করে। যেহেতু তাদের স্বামী বিদেশে থাকতো, তো তাদের সাথে অবৈধ সম্পর্ক করতো, মোবাইলে কথাবার্তা বলতো, বলে রাতের বেলায় যাইতো
এভাবে অবৈধ সম্পর্ক হতো। এবার আমার ভিতরে একটা লোভ ঢুকে যায়। একদিন আমি আমার এলাকাতে একটা বাজারে গেঞ্জি কেনার জন্য গেলাম, মানে একটা গেঞ্জি কিনবো। তো গেঞ্জি কেনার জন্য যাওয়ার পরে একটা মহিলা, ওনার জামাই হচ্ছে সৌদি আরবে থাকে, নাম হচ্ছে রুজিনা। একেবারে স্বাস্থ্য এত ভালো, মানে দেখার মতো একটা মহিলা, খুবই সুন্দরী আর কি, একদম পরীর মতো সুন্দর, মোটা কাটা আছে, অনেকটা স্বাস্থ্যবান মহিলা আমার কাছে খুব ভালো লাগে। এরকম স্বাস্থ্যবান একটা মহিলা ওনার এখানে আসছে, উনি কী জানি কেনাকাটা করার জন্য কী জানি কিনবে, এবং সাথে হচ্ছে ওই রিক্সা ড্রাইভারটা আছে। ওরা জিজ্ঞেস করলাম কী রে, কয় মামা এটা আমার জিনিস। আমি যে কী করছ তুই, এত সুন্দর মহিলা? বলে হ্যাঁ। তো মহিলাটার ভাই আমার খুব মনে ধরে, মানে অনেক মনে ধরে। ওই কিন্তু দেখতে শুনতে অতটা ভালো না, যে রিক্সা চালাইতো ওই কিন্তু খুব কালো, আর চেহারা খুব একটা ভালো না। তো আমি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো ছিলাম, এবং ওই কাপড়ের দোকানে মহিলা আমার দিকে একটু অন্যভাবেই তাকায়, মানে ওনার যে তাকানোর জন্য আমি বুঝতে পারছি যে উনি আমাকে ওনার খাইশ মেটানোর জন্য চাচ্ছে, এমনভাবে আমার দিকে উনি তাকাচ্ছে। পরে আমার হঠাৎ করে মনে হলো, কারণ আমি তো রিক্সা ড্রাইভার ছাড়া আর কোনো পরিবারে ঢুকতে পারবো না। ধরেন রিক্সা ড্রাইভার হইলে তো একটা ভাড়ার জন্য গেছি, ওনার ঘরে গেছি, ওনার বেডরুমে পর্যন্ত যাওয়ার মানে সুযোগ থাকে, কিন্তু রিক্সা ড্রাইভার না হলে বা অন্য কোনো সম্পর্ক না হলে তো হুটহাট করে কারো বাড়িতে যাওয়া যায় না। এবং শুধু ওই রুজিনের সাথে সম্পর্ক করার জন্য আমি তখন রিক্সা হাতে নিলাম যে আমি রিক্সা চালাবো। তো আমার বাবা মা এটাতে খুব রাগান্বিত হলো, যে তারা খুব মন খারাপ করলো যে আমি কেন রিক্সা চালাবো, কেন রিক্সা চালানোর মতো এত ছোট ধরনের একটা কাজ আমি নিলাম। আব্বা আম্মা খুব রাগারাগি করে, বড় ভাইও রাগারাগি করে, ভাবিও খারাপ ব্যবহার করে, কিন্তু আমার কথা হচ্ছে আমি রিক্সা চালাবো। তো এরকম করতে করতে আমার যেই এলাকার যে রিক্সা ড্রাইভারটা ছিল, যে রিক্সা চালাইতো, যার মাধ্যমে আমি উদ্বোধিত হলাম, ওরে আমি বললাম যে দেখ তুই যে এরকম তুই তো অনেক মহিলার কাছে যাস, আমি তোরে কোনো কিছুই বলবো না বা কোনো ডিস্টার্বও করবো না, কিন্তু এই যে রুজিনা নামের যে মহিলাটা আছে, আমিও মহিলাটার কাছে যাবো, এটা তুই আমার বাধা দিতে পারবি না, এবং এই ভাড়াটা তুই ছেড়ে দে। ও তখন আমার বলে না ভাই, এটা আমার এক নাম্বার, এই ভাড়াটা আমি ছাড়তে পারবো না। তা আমি তখন বললাম এটা কী ধরনের কথা বললি, এই ভাড়াটা তুই ছাড়তে পারবি না, একটা ভাড়া আমাকে দিয়ে দে, এই মহিলাটা আমার ভালো লাগে, এই মহিলাটার সাথে আমি একটা সম্পর্ক করব, এই জন্যই কিন্তু আমি রিক্সা নিয়ে মাঠে নামছে, আর কিন্তু কিছু না। ও তখন হাসতে হাসতে আমাকে বলে যে না রে মামা, এটা আমার দেওয়া যাবে না। এরকম করে ওর অনেকভাবে বুঝাইতেছে না, ও ওই ভাড়াটা আমাকে কোনোভাবেই দিবে না, যেহেতু ওর পার্মানেন্ট ভাড়া, ওরে ফোন করলে ও যায়, তো সেখানে তো আসলে আমি হুট করেই গিয়ে ভাড়া পাবো না, বা আমি হুট করে গিয়ে পাবো না। এরকম করতে করতে আমাদের আরেক ভাই আছে, মানে ওই ভাইয়ের বউয়ের সাথে ওর আবার অবৈধ সম্পর্ক আছে। ওই ভাই থাকে হচ্ছে চট্টগ্রাম শহরে, তিনি পাটকলে চাকরি করে, ওনার নাম হচ্ছে খোরশেদ ভাই পাটকলে চাকরি করে চট্টগ্রাম শহরে। তো এবার খোরশেদ ভাই বাড়িতে আসার পর আমি একদিন খোরশেদ ভাইয়ের সাথে বসে কথা বলতে বলতে এই জিনিসটা আবার ওই আমাদের এলাকার রিক্সা ড্রাইভার দেখছে। দেখার পরে ও আমারে বলে হেদায়েত তুই খোরশেদ ভাইয়ের সাথে কী কথা বললি রে? আমি বলে এমনি কথা বললাম। ও আমারে বলে দেখ খবরদার, তুই কিন্তু আবার খোরশেদ ভাইয়ের এটা বলিস না যে ওনার বউয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। এই কথাটা যখন ও আমারে বলার পরে আমার ভিতরে তখন একটা পয়েন্ট দাঁড়ো হয়ে গেল যে আমি ওর এটা দিয়ে ব্ল্যাকমেল করব। মানে আমার মনে হলো যে ওরে ব্ল্যাকমেল করার জন্য একটা সহজ রাস্তা আমি পেয়ে গেছি। আমি ওরে বলবো যে তুই যদি আমার কথা মতো না চলিস, বা তুই যদি রুজিনা ভাবিকে ছেড়ে আমারে না দেস, তাহলে আমি এই খোরশেদ ভাইয়ের কাছে বলে দিব যে তুই তার বউর সাথে অবৈধ সম্পর্ক করিস, এবং এটা বললে আমি তোর মাথায় কোরআন উঠিয়ে দিব। ওরকম একটা পরিকল্পনা করে আমি ঠিক পরিকল্পনা মোতাবেক আমি ওরে ধরে ফেলি। আমি ধরে বলি যে দেখ তুই যদি রুজিনা ভাবির ভাড়াটা আমার না দেস, তাহলে কিন্তু আমি খোরশেদ ভাইয়ের কাছে বলে দিব যে তুই তার বউয়ের কাছে যাস। ওই আমার হাতে বাড়ি ধরে কান্নাকাটি করতেছে, ভাই এই কথা তুই ভুলেও কইস না, এলাকার লোকজন আমাকে মেরে ফেলে, আমি কয়টা মহিলার সাথে তোর অবৈধ সম্পর্ক আছে আমি সব জানি, আমি সবার কাছে বলে দিব, তাহলে তুই আমার রুজিনা ভাবির দিয়ে দে। এই কথা বলার পরে ও তখন বললো যে আচ্ছা ঠিক আছে, যা এই ভাড়াটা আমি তোরে দিয়ে দিমু, তবে অমুক দিন শুক্রবারে সকালবেলা আমি তোরে ফোন করবো, তুই আসিস। তা শুক্রবারে সকালবেলা ভাবি ফোন করছে ওরে, মানে উনার বাপের বাড়ি যাবে। তো ভাবি ফোন করছে ওই রিক্সা ড্রাইভার তখন ফোন দিছে আমারে ফোন দিয়ে বলতেছে হেদায়েত ভাবি আমারে ফোন করছে, আমি বলছি আমি অসুস্থ, যেতে পারবো না, আমি অন্য একটা গাড়ি পাঠাইতে আসি, তাই আমি তোরে পাঠাইতেছি, তুই যা ভাবির বাড়িতে যা। আমি মুহূর্তের মধ্যে রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম, পেডেল মারতে আমি ভাবির উঠানে গিয়ে বেল দিলাম, উনিও একদম বোরকা টোরকা পরে বসে আছে। আমি বসে থাকি, আমি যে গেলাম ভাবি আমারে অমুকে পাঠাইছে, অমুক রিক্সা ড্রাইভারে পাঠাইছে। পরে আমার বলে ভাই ঠিক আছে, ভালো আছেন আপনি? পরে আসে আমার রিক্সার মধ্যে উঠে, আমি তখন রিক্সা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রামের মেঠো পথ ধরে চালাইতেছি। এবার আমি বললাম ভাই কয় বছর ধরে বিদেশ? বলে ভাইরে আজকে অনেক বছর, প্রায় 4 বছরের কাছাকাছি। তাই আমি বললাম আপনার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই? বলে না, বাচ্চা কাচ্চা হয় নাই, আপনার ভাই যখন প্রথমে ছিল একবার হয়েছিল, পরে আবার এটা পেটেই নষ্ট হয়ে গেছে, তো এরপরে আর হয়তো নেই। তাই আমি বললাম ভাবি মাঝে মাঝে লাগলে আমার ফোন দিয়েন, এটা আমার ফোন নাম্বার, বাজার সাজার যা কিছু লাগে আমার ফোন দিয়েন। আপনি তো ওই রিক্সা ড্রাইভারে ফোন দেন, ওই তো দেখতে শুনতে খুব একটা ভালো না, গোসল করে না, ঠিকমতো নিজেকে পরিষ্কার করে না, এবং নিজে মানে শরীরে পারফিউম মাখে না। আপনি দেখেন আমার শরীরে কত সুন্দর গ্রান, আপনি চাইলে আপনি আমার ফোন করতে পারেন, এবং আমার ফোন করলে ভাবি আমি চলে আসবো।
মানে আপনি আমারই ফোন দিয়েন, ওরে আর ফোন টোন দিয়েন না। মানে খুবভাবে ভাবিরে তখন বুঝালাম। উনি বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ওই রিক্সা ড্রাইভারের গায়ে অনেক গন্ধ, ও রিক্সার পিছনে বসা যায় না। তো ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি আজকে থেকে আপনারই ফোন দিব। এই বলে ভাবিরে ফোন দিলাম, দিয়ে ওনার বাপের বাড়িতে ওনারা নামাই দিয়ে আসলাম। 3 দিনের মাথায় ভাবি তখন আমারে ফোন দিছে। আমার ফোন দিয়ে বলতেছে, এই হেদায়তুল্লাহ ভাই আমার বাপের বাড়ি থেকে আমারে নিয়ে যান, আপনি জোহরের পরে আইসেন, এটা আমারে বলে। তো জোহরের পরে যখন আমারে বললো, ওনার বাপের বাড়ি মোটামুটি দূরে আছে, বেশ দূরে। আমি তখন কী করলাম, একটু দেরি করে যাচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে ওনারা নিয়ে আস্তে আস্তে যাতে মাগরিবের সময়টা হয়ে যায়, একটু অন্ধকার হয়ে যায়, এবং অন্ধকার হয়ে গেলে মোটামুটি ওনার সাথে আমার রাস্তার মধ্যে একটা রোমান্স হয়ে যাবে টুকিটাকি। এরকম পরিকল্পনা করে উনি আমাকে ফোন করতেছে। আমি বলি ভাবি আসতেছি তো, রাস্তাঘাটের অবস্থা তো খুব একটা ভালো না। এরকম করে আমি যাচ্ছি খুব কষ্ট করে, আপনার আসরের পর ওনার বাড়িতে গেছি। ভাবি তখন বলে, এত লেট করে আসলেন হেদায়তুল্লাহ ভাই, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি কিভাবে যাব? আমি বললাম ভাবি যাইতে তো পারবেন না, আমিও তো যেতে পারবো না। আমি বলি কী বলেন, আপনিও যেতে পারবেন? আমি বলি জি, কারণ বিপদ হয়ে গেছে, আপনাদের ওই রাস্তাটাতে ফিস পালাইছে, মানে রাস্তা পাকা করতেছে, এবং ওইখান দিয়ে এখন রিক্সা চালানো যাবে না। তো যে দিক দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে ঘুরে যেতে যেতে রাত্র 10টা-12টা বাজবো, এখন আমিও কিভাবে যাব? একটা কাজ করে রিক্সাটা আপনাদের বাড়িতে থাকুক, আমি চলে যাই। মানে আমি যে একটা চালাকি করে কথাটা বললাম। ভাবি বলে কী বলেন, রিক্সা রেখে আপনি যাবেন কেন এত দূরে? গাড়ি ঘোড়া যদি নাই চলে তাহলে আপনি আজকে আমাদের বাড়িতে থেকে যান। আমি তখন বললাম ভাবি কী বলেন, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, আপনাদের মতো বড় লোকের বাড়িতে থাকবো কেমন করে? বলে দূরও ভাই, আসেন তো থাকেন। পরে ওনার বাড়িতে আমি ছিলাম, উনি আমাকে রাখলো, রাখার পর আমি গোসল টোসল করে পরিষ্কার হয়ে রিক্সাটা সারিয়ে রাখা খাওয়া দাওয়া করলাম একেবারে জামাই আদরের মতোই। ভাবি আর ভাবির একটা ছোটো বোন ছিল, ভাবির ছোটো বোনটা কিন্তু দেখতে অতটা ভালো না, ভাবি দেখতে যতটা সুন্দর। তা ওনার ওই ছোটো বোনও সহ আমার রান্নাবান্না করে খাইলাম। রাতের বেলায় ভাবির ছোটো বোন মিলে আমরা লুডো খেলতে বসছি। ভাবি লুডো করে নিয়ে আসছে থেকে, তা লুডো খেলতেছি, অনেকক্ষণ ধরে লুডো খেললাম। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভাবির সাথে আমার চোখে মোটামুটি অনেক কিছুই হয়ে গেল, মানে চোখে অনেক কিছু হয়ে গেল, চোখে অনেকটা হলো আর কি। তো যাই হোক, তো রাতের খাবার খেয়ে লুডো খেলে এবার আমরা শুইতে গেলাম। ভাবির বোন এক ঘরে ঘুমাইলো, আমি আলাদা একটা ঘরে, ওদের ওই মেহমানদের যে ঘর, ওই ঘরের মধ্যে আমি ঘুমাইলাম। তাই রাতের বেলা আমার ঘুম আসতেছে না, কখনো এই পাশ কখনো ওই পাশ এরকম করতেছি, আর মোবাইলটা হাতে নিতেছি। কিরে ভাবি আমারে ফোন করে না কেন? একটা ফোন দিত যদি, একটা ফোন করতো যদি, এমন করতে আমি এবার নিজেই ভাবির নাম্বারে কল দিছি। মানে একটা রিং ঢুকা মাত্রই ভাবি তখন কলটা রিসিভ করছে, মানে ঢুকার সাথে সাথে রিসিভ করে বলতেছে, হেদায়তুল্লাহ ভাই কিছু লাগবে আপনার? আমি বললাম ভাবি এত রাত হয়েছে, আপনি ঘুমান নাই? পরে বলতেছে না রে ভাই ঘুম আসে না। আমি বললাম আপনার ছোটো বোন কি ঘুমায় গেছে? বলে ও তো সেই কখন থেকে নাক ডাকতেছে। আমি বললাম কী বলেন, নাক ডাকলে আপনার ঘুম আসে? উনি বলে না, কেউ যদি নাক ডাকে তাহলে আমার ঘুম আসে না ভাই, আমি ঘুমাইতে পারি না। আমি বললাম আপনার মতো আমারও সমস্যা, কেউ যদি নাক ডাকে তাইলে ধরুন কোনোভাবেই আমার চোখে ঘুম আসে না, নাক ডাকা মানুষকে আমি একদম সহ্য করতে পারি না। তো ভাবি ঘুম যদি নাই আসে তাহলে চলেন না আমরা একটু বাইরের দিকে হাঁটি। বলে না রে ভাই এত রাত হয়ে গেছে, গ্রামের কেউ যদি দেখে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আমি বলে ভাবি আমারও ঘুম আসে না, আপনারও ঘুম আসতেছে না, তাহলে আপনি একটা কাজ করেন, লুডো কোডটা নিয়ে আমার রুমে চলে আসেন, আমরা লুডো খেলি। পরে আমারে বলে না ভাই ওই রুমে যাওয়া যাবে না, ওই রুমে গেলে হয়তো কেউ সন্দেহ করবে, আপনি আমার রুমে চলে আসেন। তা আমি তখন বললাম আপনার ছোটো বোনের না নাক ডাকে? বলে সমস্যা নাই, নাক ডাকলে সমস্যা নাই, আপনি আসেন। পরে আমি ভাবির রুমে গেলাম, যাওয়ার পরে ভাবি তখন ওই বোন তো খাটে ঘুমাইতে আছে, নিচের মধ্যে বিছনা করে তখন এখানে আবার লুডো খেলতে বসছে। তো সাউন্ড খুব আস্তে আস্তে করতেছি, আবার ভাবির কোনো ভাই নেই, ওরা টোটালি 2 বোন। ভাবির বাপে আবার কৃষিকাজ টাজ করে, উনি সন্ধ্যার সময় ঘুমায় যায়, মানে ওরা গভীর ঘুমে আছে। এবং বাড়িটাও মোটামুটি খুব নিরিবিলি একটা জায়গার ভিতরে আছে, আশেপাশে তেমন কোনো ভারী ঘটনা নাই, খুব বেশি একটা গ্যাদারিং কিন্তু নাই। পরে লুডো খেলতে খেলতে আমি দুষ্টামি করে ভাবির হাত ধরতেছি, হাত ধরে টিপ মারতেছি, মানে বুঝাইতে আসি। পরে ভাবিও অনেকটাই বুঝে গেছে। আমি তখন বললাম ভাবি আমার রুমে চলেন। পরে আমার বলল আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি একটা চাদর নিয়ে আসতেছি। পরে আমি আমার রুমে গেলাম এবং ভাবি পিছন থেকে একটা চাদর নিয়ে আমার রুমে আসলো, এবং আসার পরে আমার ভিতরের যে একটা খাইশ ছিল তার উপরে সেটা আমার পূরণ হলো। এবং হওয়ার পরে ভাবি আবার ওনার রুমে চলে আসলো, আমি তখন আমার রুমে ঘুমাইলাম। সকালে ঘুম থেকে উঠা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ভাবির নিয়ে আমি তখন রওনা দিলাম। তখন তো মোটামুটি ভাবির সাথে আমার সব কিছু ফিটিং হয়ে গেল, এবং ভাবির আমি তখন নামাই দিছি। এইবার আমি রিক্সা চালাচ্ছি, আমি যে শুধু রিক্সা চালাচ্ছি শুধু এই ভাবির জন্য, অন্য কোনো ভাড়া পাইলে কিন্তু আমি যাই না। এবং রিক্সার গ্যারেজের মধ্যে আমি রিক্সা রেখে দিই, ধরেন ভাবি ফোন দিছে আমি দৌড়ে রিক্সাটা লয়ে যাই, ভাবিরে নিয়ে যাই, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমি রিক্সা চালাই না। এবং বাকি সময়টা আমি রিক্সার গ্যারেজে কাজ করি, এবং ভাবির সাথে তখন টোটো করে এদিকে ওইদিকে ভাবির সাথেই ঘুরে বেড়াইতে আসি। ভাবিও তখন আমার সাথে খুব ভালো সম্পর্ক, ভাইয়া বিদেশে আছে, টাকা পয়সা পাঠায়, আমারও মাঝে মাঝে ফল ফ্রুট কিনা দেয়, টাকা টুকা দেয়, মাঝে মাঝে আমার গ্যারেজের সামনে দেওয়া যায়, আমার জন্য টি শার্ট জুতা এটা ওইটা আমাকে দেওয়া যায়।
আমিও ধরেন সুযোগ পাইলে ভাবি যদি ফোন দেয় যে আজকে রাতে চলে আসেন, আমিও ভাবে রাতের বেলায় চলে যাই। এইভাবে প্রায় 4-5 মাসের মতো ভাবির সাথে আমার একটা অবৈধ সম্পর্ক হতে থাকে। এইভাবে অবৈধ সম্পর্ক হতে হতে একটা সময় ভাবি হঠাৎ করে বাচ্চা কনসেপ্ট করে ফেলে, মানে প্রেগনেন্ট হয়ে যায়। ভাবি যখন প্রেগনেন্ট হয়ে যায়, ভাবি তখন খুব বিপদে পড়ে যায়। গ্রামের মানুষ তো ভয় পায় যে এখন বাচ্চাটারে কী করবে, পেটের বাচ্চা। আমি তখন বললাম, ভাবি একটা কাজ করেন, যদি আপনি মনে করেন আমি আপনার হসপিটালে নিয়ে যাব, আপনি বাচ্চাটারে নষ্ট করে ফেলেন। এই কথা আমি ভাবিরে বললাম। ভাবি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমাকে কবে নিয়ে যাবেন, আমি বাচ্চা নষ্ট করতে যাব। এই কথা ভাবি আমার সাথে শেয়ার করলো, আমি ভাবিরে বললাম। তো এরকম করতে করতে কথা বলতে বলতে এখন আমি তো আসলে জানি না হসপিটালে কোথায় আসলে অবৈধভাবে বাচ্চা খালাস করা হয়, এটা তো আমি জানি না। এটা তো একটা মানে চিন্তার বিষয়। এই চিন্তা নিয়ে আমি তখন ওই যে আমার যে রিক্সা ড্রাইভার ছিল, যার মাধ্যমে আমি ভাবিরে পাইছি, ওই আবার এরকম অনেক বাচ্চা টাচ্চা, অনেক মহিলার বাচ্চা টাচ্চা খালাস করছে ও রিক্সা দিয়ে নিয়ে কোন কোন হসপিটালে, ক্লিনিকে। মানে আমি ওর একদিন ধরলাম, ধরে বললাম যে দেখ দোস্ত, তুই তো আমার উপর অনেক রাগ করে আছিস, সব কিছু বাদ দে। এখন তুই তো অনেক দিন এরকম অনেক মহিলার বাচ্চা খালাস করছিস অবৈধভাবে, তা কোন হসপিটালে নিলে বাচ্চা খালাস করা যায় আমার যদি একটু বলস, আমি একটু নিয়ে যাবো। পরে আমার বলে কি আর রুজিনা ভাবি কি পেটে বাচ্চা আইছে নাকি, এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম দেখ, তোর যেটা বলতেছি তুই সেটাই বল, এখন এটা কোথায় তুই আমারে বল। ও আমার বল আচ্ছা ঠিক আছে বলবো। এই কথা বলে রাত 10টার দিকেও আমারে ফোন দিছে। আমি তখন ভাবলাম যে হয়তো আমারে 10টার দিকে ফোন দিছে, হয়তো আমারে বলবে যে কোথায় বা কোন জায়গায় নিয়ে যাবো, নিলে বাচ্চা খালাস করা যাবে। কিন্তু ও আমারে ফোন দিয়া বলে যে কালকে সকালে 10টা বাজে তুই স্কুলে মাঠে থাকিস, আমি মেম্বারে নিয়ে স্কুলে মাঠে আসবো। এরকম করে আমি তখন বললাম, কিরে মেম্বারে নিয়ে স্কুলে মাঠে আসবি কেন, কী হয়েছে? বলে মেম্বারকে বিষয়টা জানাইতে হবে না, যে তুই অমুকের বউয়ে রোজিনার তুই প্রেগনেন্ট করে দিস, তার পেটে বাচ্চা, তোর বাচ্চা, এটা জানাবো না? আমি কি বন্ধু তুই এটা কী বলস? ও বলে তুই আমার লোকে বেইমানি করছিস, আমি তোরে ছেড়ে দিব? আমি বলি দেখ বন্ধু, মহিলাটা অসুস্থ মানুষ, এটা তুই করিস না, এটা করাটা ঠিক হবে না, ওনার সংসারটা ভেঙে যাবে। বলে ওনার সংসার ভাঙলে আমার কি, তুই তো আমার মুখ থেকে আমার খাবার কেড়ে নিয়েছিস। আমি তখন বললাম দোস্ত এই কথাটা তুই করিস না। বলে একটা শর্ত আছে, যদি আমার এই সত্যটা মানস তাইলে আমি কোনো কিছু বলবো না। আমি তখন বললাম সত্যটা কি? ও বলে শর্ত হয়েছে একটাই, ওই ভাবির সাথে আমার থাকতে দিতে হবে। আমি ভাবির সাথে থাকবো, 3-4 রাত থাকবো, এরপরে বাচ্চা নষ্ট করতে দিব, নাইলে দিব না, নাইলে আমি কালকে সকালে দরবার ডাকবো। আমি বললাম এটা তুই বলস কেউ? বলে হ্যাঁ, কালকে সকালে আমি দরবার ডাকবো এবং গ্রামের লোকজনকে জানাবো যে ওনার পেটে তোর বাচ্চা আছে। মানে আমি তখন এমন টেনশনে পড়ে গেলাম রাতের মধ্যে, বাইরে আমার চোখে আর ঘুম আসতেছে না। আমি কখনো চোখের এই পাশ ওপাশ করে রাত্র প্রায় 11:30টার দিকে ভাবিরে কল দিলাম। ভাবতেছি ভাবিরে কল দিয়ে কি বলবো, ভাবিরে কল দিয়েছি, ভাবি তখন কল ধরছে। এখন আমি ফোনে আরও আধা ঘন্টার মতো 12টা পর্যন্ত কথা বলছি। মানে টেনশনে তো ঘুম আসতেছে না। সকালবেলাও কিন্তু যাবে, গিয়ে মেম্বারে জানাবে। আমি তখন বললাম ভাবি এই কী করবো, আপনি আমার একটু বলেন তো, আপনার একটু বিপদে পড়ছি। পরে বলে আপনি দিলে আমার বাসায় চলে আসেন, যেহেতু আপনি এতটাই টেনশন করতেছেন কোন একটা বিষয় নিয়ে, আপনি চলে আসেন। পরে আমি রাতের বেলায় করলাম, গোপনে গোপনে বাপের বাসায় চলে গেছি। রুমে গেলাম, রুমে যাওয়ার পরে ওনার রুম কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো, এবং রুমে যাওয়ার পরে বললাম ভাবি এই ঘটনা। সব কিছু বলার পরে ভাবির তো চোখ তখন কপালে উঠে গেছে। আমার বলে আয় হাই, এটা আপনি বলেন কি, আপনি ওরে জানাইলেন কেন? ওরে জানাইলাম এই কারণে, কারণ হচ্ছে আমি তো আর জানি না যে কোথায় নিলে বাচ্চা খালাস করা হয়, বাচ্চা খালাস কোথায় করে এটা তো আর আমি জানি না। ও তো অনেক মহিলার বাচ্চা খালাস করছে, ও তো জানে, এই জন্য ভাবি আমার জানাইছিও আমি, কিন্তু আমি তো বুঝতে পারি নাই ও যে বিষয়টা এত কঠিনভাবে নিয়ে উল্টা আমারে ফাঁসাই দিবে। ভাবি বলে ও আমার সাথে খারাপ সম্পর্ক করতো, এরপরে আপনি করছেন, তাহলে এটাকে ও বলবে না? ও তো বলে দিবে, এখন কি হবে? ভাবি কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম ভাবি একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন, আমি জানি আপনি এটা মানবেন না, কিন্তু তারপরও যদি আপনি মানেন এই জন্য বলি। পরে বলে হ্যাঁ বলেন, কি বলবেন? আমি বললাম ও সকালবেলা মেম্বারকে জানানোর আগে আগে আমি আপনাকে বিয়ে করে ফেলি, আপনি আমার বিয়ে করবেন? ভাবি তখন আমাকে বলে আপনি জানেন না যে ওই রিক্সা ড্রাইভারের সাথে আমার অবৈধ সম্পর্ক হয়েছে অনেকবার? আমি বললাম হইলে হয়েছে, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি করবেন? আপনার আমার খুব পছন্দ হয়েছে। ভাবি তখন আমার বলে ভাইরে ভাই, আপনি আমার কোন বিপদে ফালাইতেছেন? আমি বলে কোনো বিপদ নাই, আপনি যদি করেন তাহলে আমি সকালবেলা রিক্সা নিয়ে আসবো 7টা-8টার দিকে, আমি আপনার নিয়ে সোজা কোর্টে চলে যাবো, কোর্টে গিয়ে আপনার বিয়ে কইরা এরপর আমি বাড়ি ফিরবো, ডিরেক্টলি আমার বাড়িতে নিয়ে আসবো। এবারও চেয়ারম্যান মেম্বারকে যারে খুশি তারে জানাক, এটা আমার দেখার বিষয় না। ভাবি তখন আমাকে বলে অনেকক্ষণ চুপ করে থেকে বলতেছে ঠিক আছে, আমিও তো বিয়ে করে আমার স্বামীর কাছে কিছুই পাইলাম না, ওই খালি বিদেশে টাকা নিয়ে পড়ে আছে, ওর সংসার আমার দরকার নাই। দালান দিয়া বাপমায়ে বিয়ে দিছে, ওই দালান দিয়া বাপমায়ে পানি খাক, আমার এই দালানে শুইলে আমার ঘুম আসে না, ঠিক আছে আপনি আমারে নিয়ে যান। এই কথা বলে ভাবির সাথে কথাবার্তা শেষ করে 3টার দিকে আমি তখন বাড়িতে আসছি। আইসা মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে গেছে। ওই কিন্তু আমার ফোন দিতেই আছে, আমি ওর ফোন কিন্তু আর রিসিভ করি না। সকাল 10টা মানে 7টার দিকে ঘুম থেকে উঠে আমি ডিরেক্টলি গ্যারেজে গেছি, গ্যারেজের তালা খুইলা গ্যারেজ থেকে একটা রিক্সা বাইর করছি। রিক্সাটা নিয়ে ডাইরেক্ট ভাবির ঘরে, ভাবি তখন রেডি হয়ে বসে আছে, ভাবির নিয়ে আমি সোজা কোর্টে গেছি। আমি কোর্টে যেয়ে বিয়ে শাদী কমপ্লিট হয়েছে 11টার দিকে। 11টার দিকে আমার মেম্বার আমারে কল দিছে,
কল দিয়ে আমারে বলতেছে, এই রে হেদায়েত তুই কই আসিস, তোর নামে এমনি এমনি একটা ঘটনা শুনলাম, আজকে রাতে দরবার 8টার দিকে তুই থাকিস। আমি বলি, চেয়ারম্যান সাহেব 8টার দিকে আমি থাকবো, কিন্তু আপনারা আপনার বাড়িতে আমার দাওয়াত, আপনি দুপুরের পর আইসেন। পরে আমার বলি, কী বলস তুই? আমি বললাম, হ্যাঁ আপনার বাড়িতে আমার দাওয়াত। এই কথা বললা আমি তখন এই চেয়ারম্যান সহ আরও গণ্যমান্য কিছু লোক আছে ওদের সবাই দাওয়াত দিলাম। দিয়া আমি তখন এই আমার বউ নিয়ে বোরকা পরিহিত অবস্থা ওরে নিয়ে আমি বাড়িতে আসছি। আইসে আমার বাপ্পার আমি জানাইছি, মাগো আমি রুজিনারে বিয়ে করছে, অমুক বাড়ির রুজিনা। আমার আম্মা তো শুনে অবাক, এটা তুই কী করলি, এটা আরেক বেটার বউ? আমলা আরেক বেটার বউ হইলে বউ হইছে। তো রুজিনাও দেখতে শুনতে ভালো ছিল। আমার আম্মা তখন আর খুব বেশি ঝামেলা করলেন, আমি রুজিনারে ঘরে উঠাইলাম এবং দুপুরের দিকে আমার এলাকার গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে তারা সব আমার বাড়িতে হাজির, 2টা ডাল ভাত খাওয়ার জন্য আসছে। আসার পরে আমার ডাকতেছে, আমি তখন সবাইরে খাওয়াইলাম, একদম মুরগি টুরগি জবাই দিয়া ভালো করে পেট ভরে সবাইরে খাওয়াইলাম। সবাই খাইয়ে বলতেছে, ঘটনা কি তুই হঠাৎ এরকম করে খাওয়াইলি, এখন রাতের দরবার যাতে তোর পক্ষে যায় এই জন্য? আমি বললাম, না আমি বিয়ে করছি, আমি আপনাদেরকে বউ দেখাবো। এই বলে আমি তখন রুজিনারে আনছি, পর্দা করে আয়না ওনাদের সামনে আনছি। ওনারা তো রুজিনের দেখে অবাক, কিরে? আমি বললাম, জি আমরা আজকে বিয়ে করছি। মুহূর্তের মধ্যে রুজিনার শ্বশুর শাশুড়ি বা রুজিনার ননদ যারা ছিল তারা তখন জেনে গেল। তারা আমার বাড়িতে এসে হাঙ্গামা টাঙ্গামা করতেছে। আমি না চেয়ারম্যান মেম্বারকে আগেই খাওয়াই ফেলছি। চেয়ারম্যান মেম্বার তখন আমার পক্ষে, যে ছেলের বউ চলে গেছে আপনাদের, এটা ওর তো দোষ নাই, হেদায়েতের কী দোষ? বউ তো আপনার ওই হেদায়েতের ঘরে চলেই গেছে। অনেক ঝামেলা টামেলা অনেক কিছুই হলো, কিন্তু মোটামুটিভাবে সব কিছু সমাধা হয়ে গেল। এইভাবে 2 দিন পরে তখনই এই বাবা মা, রুজিনার বাবা মা তখন আসছে ওদের বাড়ি থেকে, ওই বাড়ি থেকে আইসা এই রুজিনাকে নিয়ে যাবে, রিক্সা ড্রাইভারের সংসার করাবে না, এই সেই মানে অনেক ঝামেলা। পরে আমি বললাম, দেখেন আমি রিক্সা চালাবো না, আমি রিক্সা চালানি ছেড়ে দিও, আমি অন্য কিছু করব। তো ওনারা বলে, তুমি যদি আমার মেয়েরে ছেড়ে দাও, এই করো সেই করো, এই বলে তখন রুজিনের সাথে আমার পুনরায় আবারও তারা বিয়ে করায় দেয় 3 লক্ষ টাকা কাবিনে। 3 লক্ষ টাকা কাবিন দিয়ে তারা খুব সুন্দর করে রুজিনের সাথে আমাকে বিয়ে করাই দেয়। রুজিনা তখন আমার সংসার করতেছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে, খারাপ না, খুব ভালোই আছে। এইভাবে সময়গুলো সামনের দিকে কাটতেছে। আর রুজিনার যিনি জামাই ছিল তিনি তখন বিদেশে পড়ে আছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে রুজিনার কুল জোরে আমার একটা কন্যা সন্তান আছে। আমার একটা কন্যা সন্তান হয়, এবার আমার কন্যা সন্তানটা মোটামুটি দেখতে অনেকটাই ভালো হয়, সুন্দর হয়। তা আমি ওর মেয়েটারে নিয়ে রুজিনার সাথে বেশ ভালো করে সময়গুলো কাটাচ্ছিলাম। অ্যান্ড এইভাবে বছরখানি কেটে যাওয়ার পরে আমি তো তেমন করে আসলে ইনকাম টিনকাম করি না, আগে রিক্সা চালাতে আমি সেটাও চালাই না। আস্তে আস্তে পারিবারিকভাবে অভাবটা শুরু হয়ে গেল, মানে অভাবের যে একটা সাপটার সেটা চলে আসলো। এবং রুজিনা আর আমার সাথে আগের মতো কন্টিনিউ করতে পারতেছে না, প্রচুর ঝগড়া। মানে আগে তো বিদেশি স্বামী সংসার করতো, ধরেন কোনো কিছুর অভাব হতো না, কারি টাকা ছিল, শপিং করতো, ঘুরে বেড়াইতো, এটা ওইটা খাইতো, পার্লারে যাইতো। এখন তো এগুলো পারতেছে না, কারণ আমি তো মোটামুটি সীমিত টাকা ইনকাম করি, ওভাবে ওকে দিতে পারি না, ঠিকমতো 3 বেলা ভাতই খাওয়াইতে পারি না। পারিবারিক জীবনে শুরু হলো কলহর ঝামেলা, কোনোভাবেই আমি ওর সাথে আর টিকে থাকতে পারলাম না। এবং আমার বাচ্চাটা হওয়ার 9 মাসের মাথায় রুজিনা তখন একদিন খুবভাবে রেগে আমার মায়ের সাথে, আমার বাবার সাথে রাগারাগি করে এবং আমার ভাবির সাথে খুব খারাপ ব্যবহার করে, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে রুজিনা তখন তার বাপের বাড়িতে চলে গেছে তার মেয়েটারে নিয়ে। বাপের বাড়িতে চলে গিয়ে রুজিনা তখন ওই বাপের বাড়িতে গিয়ে তখন আমার নামে একটা মামলা দায়ের করে দিছে, থানাতে মামলা করে দিছে, নারী ও শিশু নির্যাতনের একটা মামলা দিছে। এবং ওই মামলাটা খাওয়ার পরে আমি তখন কোনোভাবে আমার জীবন নিয়ে আমার বাড়ি থেকে পালাইছি। পালাই আমি তখন চট্টগ্রাম শহরে চলে গেছি। এবং চট্টগ্রাম শহরে গিয়া আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নিছি, কারণ আমি তো আর শহরে রিক্সা চালাইতে পারি না, বা অনেক বছর আমি রিক্সা চালাইও না, আর আমি অত ভালো রিক্সা ড্রাইভারও না। তো গিয়ে আমি তখন ওখানে একটা গার্মেন্টসে চাকরি নিছি, তাই গার্মেন্টসে চাকরি করতেছি। তো আমি যেহেতু দেখতে শুনতে মোটামুটি অনেক ভালো ছিলাম, গার্মেন্টসের অনেক মেয়েরাই আমাকে পছন্দ করতো, আমার দিকে তাকাইতো। বাট ওই মামলাটা কিন্তু আমার উপরে চলতেছে, পুলিশ কিন্তু আমাকে হুন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তা আমি ওইখানে গার্মেন্টসে চাকরি করতেছি, সময়গুলো ভালোভাবে কাটতে ওইখানকার এক সুপারভাইজার, মানে আমি যে গার্মেন্টসে চাকরি করতাম ওই গার্মেন্টসের সুপারভাইজার বন্যা নামের একটা মেয়ে, দেখতে শ্যামবরণ এবং স্বাস্থ্য ভালো আছে, এই বন্যা মেয়েটা আমাকে পছন্দ করে। সে আবার আমার লাইনের সুপারভাইজার। তো পছন্দ করার কারণে আমি ওর কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাই, ও আমাকে অনেক সুযোগ সুবিধা দেয়, মাঝে মাঝে আমাকে অনেক কাজে সাহায্য সহযোগিতা করে। অনেক সময় আমি বলি যে বন্যা আমার ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাব, হ্যাঁ আমাকে ছুটি দেয় আমি এদিক সেদিক যাওয়ার জন্য। এমন করে সময়গুলো কাটতে বন্যা কিন্তু অনেক বেশি টাকা বেতন পাইতো। তো বেতন পাওয়ার কারণে আস্তে আস্তে করে বন্যার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। তো আমি যে বন্যাকে পছন্দ করেছি বা পছন্দ করে একটা সম্পর্ক তৈরি করেছি, বিষয়টা কিন্তু এরকম না। বন্যাকে কিন্তু আমার পছন্দ হইতো না, ও শ্যামবরণ ছিল, মোটা ছিল, কিন্তু এই যে বন্যা আমাকে আমার লাইনের সুপারভাইজার, ও আমাকে অনেক সুযোগ সুবিধা দেয় এবং মাস শেষে অনেক টাকা বেতন পায়, ওর বেতনের অনেক টাকা আমাকে দিয়ে দেয়। ওর টাকা খাওয়ার জন্যই মূলত ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হওয়া।
সম্পর্ক তৈরি হলো, একটা মধুর সম্পর্ক, একটা মানে প্রেম ভালোবাসার সম্পর্কই বলা চলে, এমন একটা সম্পর্ক। ও যেখানে যায় আমাকে নিয়ে যায়, আমি ওকে নিয়ে যাই, এবং আমাদের মাঝে একটা মোটামুটি ভালো লাগা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এরকমভাবে তৈরি হওয়ার পরে একটা সময় বন্যার সম্বন্ধে আমি জানতে চেষ্টা করি। তো জানতে চেষ্টা করি ওর মা মানে ওর বাবা 3 বিয়ে করে, 3 বিয়ে করে 2 বউ ছেড়ে দেয়। ওর মা প্রথম, এরপরে আরেকটা, তো 2টা বউ ছেড়ে একটা বউ নিয়ে ওর বাবা সংসার করে। এবং ওরা গ্রামে আছে, চট্টগ্রাম শহর থেকে মোটামুটি দূরেই, প্রায় হচ্ছে মিরুশ্বরের দিকে হচ্ছে ওদের বাড়ি, ওইখানে ওদের বাড়ি। তো ও এখানে আসে গার্মেন্টস, আজকে বহু বছর ধরে গার্মেন্টসে চাকরি করতেছে, ও বাড়িতে যায় না, এবং এরকমভাবে ও তখন আসে। পরে আমি ওরে বললাম যে বন্যা দেখো, আমার সম্বন্ধে তুমি অনেক কিছু জানো না, তোমারও জানা উচিত, কারণ এগুলো যদি পরে জানো তাহলে হয়তো তুমি আমাকে প্রতারক বা বেঈমান মনে করবা। সব কিছু জেনে শুনে বুঝে তুমি আমার সাথে সম্পর্কে অগ্রসর হও। ও তখন আমাকে বলে সমস্যা নাই, তুমি বলো না যে তোমার কী সমস্যা। তখন আমি ওরে জানাইলাম আমার পারিবারিক যে একটা সমস্যা আছে, আমার এই যে মা বা আমার বাবা বা হচ্ছে আমি যে একটা বিয়ে করছি, এগুলো সব কিছু আমাকে জানাইলাম। সব জানানোর পরেও তখন বলে দেখো তোমার ওই বউ তো নাই, ওই বউ তো চলে গেছে। আমি বললাম চলে যদিও যাও, ওই বউ কিন্তু আমার নামে মামলা দিয়ে গেছে, আমার নামে কিন্তু মামলা দায়ের করাইছে, আমার নামে 3 লাখ টাকার মামলা চলতেছে। এখন ওই কাবিনের টাকা না দিলে কিন্তু আমার বউ আমারে ছাড়বে না। পরেও আমারে ওই সাথে কিন্তু ওর সাথে আমার খুব গভীর প্রেমের সম্পর্ক। ও তখন বলে ঠিক আছে, আমার জমানো কিছু টাকা আছে, আমার জমানো টাকাগুলো আমি তোমাকে দিব, তুমি ওই মামলাটা শেষ করো, মামলাটা শেষ করে তুমি পারিবারিকভাবে আমার বিয়ে করে তোমার বাড়িতে উঠাও। ও আমারে বললো। আমি তখন বললাম ঠিক আছে, তুমি যদি এটা বলো তাহলে আমি তোর কথায় রাজি আছি, ঠিক আছে তাহলে তুমি টাকার ব্যবস্থা করো। পরেও টাকার ব্যবস্থা করলো 2,50,000 টাকার ভিতরেই। তখন একটা ছাড়াছাড়ির পর্যায়ে আমরা গেলাম, উকিল টুকিল ধরে এবং মামলা মোকদ্দমা করে মাস 3 ভিতরে তখন এটা একটা ছাড়াছাড়ির পর্যায়ে চলে গেল। রুজিনা তখন তার সন্তান নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে। এরপরে রুজিনার আর কী হয়েছে না হয়েছে ওইটা আমি জানি না, আমার মেয়েটারে নিয়ে গেছে আর কি। তা আমি আর মেয়েটার কোনো খোঁজ খবর নেই, ওইখানে চলে গেছে। তখন আমি মামলাটা এই বন্যা টাকা দিয়ে মামলাটা তখন আমি নিষ্পত্তি করলাম। মামলা নিষ্পত্তি হওয়ার পরে এবার আমি মাঝে মাঝে বাড়িতে আসি এবং আব্বা আমার সাথে দেখা করি। তারা আসলে আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, তারা আমার উপরে রাগ যে আমি কেন বন্যাকে রুজিনাকে বিয়ে করলাম এবং বিয়ের পরে কেন এইভাবে সাংসারিক জীবনে ঝামেলা হলো, এইসব নিয়ে তারা আমার উপরে রাগারাগি। আমি আব্বা আম্মাকে আর কিছু বললাম না, আমি পরিবারে থাকতেছি, বড় ভাইয়াই আসলে আমার পরিবারটা পুরো চালাচ্ছে, আমার মাকে বাবাকে বড় ভাইয়াই দেখাশোনা করে, সম্পূর্ণ বড় ভাইয়ের উপরে পরিবারটা চলতেছে। এইভাবে সময়গুলো কেটে আসে, সামনের দিকে আমি আমার মতো করে বাড়ি ঘরে যাচ্ছি। এরকম করে আরও প্রায় 7-8 মাসের মতো কেটে যায়। আমি তখনও গার্মেন্টসের খুব ভালো একটা পর্যায়ে কাজ করতেছি এবং রুজিনা হলো আমার লাইনের সুপারভাইজার। তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে রুজিনা আমার বলতেছে আমাদের বাড়িতে যাইবা, এমন করে বলতেছে। ঈদের সময় একটা ছুটি ছিল, কোরবানির ঈদের ছুটি, রোজার ঈদের ছুটি ছিল। তো আমাকে বলো আমাদের বাড়িতে যাবা। তো আমি বললাম যে আমি নিজের বাড়িতে গিয়া তো কোনো সুখ শান্তি পাই না, আব্বা মামার সাথে কথা বলে না, বড় ভাইয়া ভাবি কারোর সাথে আমার সম্পর্ক ভালো নাই, তো ঠিক আছে তোমাদের বাড়িতে যাব। এই বলে আমি তখন এই রমজানের ছুটিতে ওদের বাড়িতে গেলাম। তো ওদের বাড়িতে যাওয়ার পর আমরা তো রাতের বেলায় গেলাম, রাতের বেলায় ঘুমাইলাম, গিয়া কোনো কিছুই দেখি নাই। প্রায় আপনার 12টা-1টার দিকে বাড়িতে গেছি, গিয়ে ঘুমাইছি। ঈদের সময় তো গাড়ি পাওয়া যায় না আর কি, খুব কষ্ট করে গেলাম, গিয়া ঘুমাইলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখতেছি হঠাৎ করে একটা মহিলা ঘর কুড়াচ্ছে, আপনার উঠান কুড়াচ্ছে। এবং ওই মহিলা দেখতে রে ভাই এতটাই সুন্দর ছিল, আমার দৃষ্টি আকর্ষণ করার মতো সুন্দরী। ওই মহিলা একেবারে ভালো স্বাস্থ্য, দেখতে একেবারে রুজিনার মতো, অনেকটা স্বাস্থ্য অনেকটা রুজিনার মতো। আমার কিন্তু রুজিনার উপরে খাইশ কোনোভাবেই কমে না, আমি রুজিনাকে কিন্তু এখনও ভালোবাসি। এই মহিলাটার দোকান আমি দেখলাম যে উনি উঠানের মধ্যে উঠান কুড়াচ্ছে। আমার তখন মোটামুটি ওনার দিকে একটা নজর গেল। যাওয়ার পরে মহিলা আমার দিকে একটু পর্দা করলো, চট্টগ্রামের মহিলা তো পর্দা করে ঘরের ভিতর ঢুকে যাচ্ছিল। আমি তখন বললাম আপা ঘরে যাচ্ছেন কেন, এখানে আসেন, আমি তো আপনাদের বাড়ি মেহমান। পরে আমার কাছে এসে বলে আপনি আমার আপা বললেন না, আপনি আমার আন্টি বলেন। আমি বললাম কী রে আন্টি বলবো, আন্টি কেন বলবো। পরে আমারে বলে আপনি আমাকে আন্টি বলেন কারণ হচ্ছে আমি কিন্তু এই বন্যার আম্মা। আমি দিকে অবাক হয়ে গেলাম, বন্যার চেয়েও 1900 গুণে সুন্দরী বেশি। বন্যার চেহারা তো অতটা সুন্দর না, কিন্তু এই মহিলার চেহারা একেবারে আগুনের মতো সুন্দর। পরে আমি চিন্তা করতেছি এটা বন্যার মা, এটা কীভাবে সম্ভব। পরে আমি বললাম যে এই বন্যা তো কখনোই আপনার কথা আমার বলে নাই, তো যাই হোক ভালো আছেন। বলে হ্যাঁ ভালো আছে। বন্যা কিন্তু তখনও ঘুমাচ্ছে। এই মহিলা আমার সাথে কথাবার্তা বলে তখন ঘরের দিকে ঢুকে গেল। ঘরের দিকে ঢুকে যাওয়ার পরে বন্যা প্রায় 10টা 10:30টার দিকে ঘুম থেকে উঠছে। উঠার পরে আমার বলে কী অবস্থা, তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করছো, নাস্তা করছো। আমি বললাম হ্যাঁ তোমার একজন মহিলা নাস্তা দিল, নাস্তা করলাম। কিন্তু বন্যা একটা বিষয়তে আমি অবাক। আমার বলে কি, আমি বললাম যে ওই মহিলা তোমার মা। ও বলে হ্যাঁ ওই মহিলা আমার মা, এবং ওই মহিলা আমার সাথে একসাথেই গার্মেন্টসে চাকরি করতো, এবং আমার বাবা ওই মহিলার দেখে পছন্দ করছে, এবং ওই মহিলা আমার আব্বারে কেমনে কেমনে পছন্দ করে আমার আব্বারে বিয়ে করছে।
আমি বললাম যে তোমার আব্বারে আমার খুব দেখার ইচ্ছা, তোমার আব্বারে আমার একটু দেখাবা। পরে রে ভাই এই বন্যা ওর আব্বারে দেখাইলো আমার, আমি ওর বাবারে দেখলাম উনি পুষ্করিতে ডুব দিয়ে আসছে। আমার কাছে মনে হলো যেন আমার চেয়েও ইয়াং একটা ছেলে, মানে এতটাই ইয়াং, ওনার চুলগুলো পর্যন্ত এখনও পাকে নাই, কিন্তু বন্যার বিয়ের বয়স হয়ে গেছে। বন্যা ওনার বড় মেয়ে। পরে এই যে উনি শেষে যে মহিলাকে বিয়ে করছে, মানে শাহিনাকে বিয়ে, মানে লাস্টের যে ওনার যে বউ, তার নাম হচ্ছে শাহিনা। শাহিনার ঘরেও একটা ছেলে সন্তান আছে, ছেলেটাও মোটামুটি বড় হয়ে গেছে, মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু দেখলে মনে হয় যেন বিয়ে হয় নাই, এমন একটা অবস্থা। এবং বডির চেহারা সব কিছুই কিন্তু একদম আমার আগের বউ রুজিনার মতো। ভাই আমার এবার বন্যার থেকে নজরটা সরে এই শাহিনের দিকে নজর চলে গেল। আমি শাহিনের সাথে অনেক কথাবার্তা বললাম, উনিও আমার সাথে অনেক কথাবার্তা বলো। আমাদের দুজনের মাঝে মোটামুটি অনেক ভালো একটা সম্পর্ক। আমি সবার সামনে আন্টি বলে ডাকতাম, আন্টি কেমন আছেন, ভালো আছেন, খাইছেন, এমন করে তখন পারিবারিকভাবে কথাবার্তা চলতেছে। আবার এখানে আরেকটা বিষয় আছে, হ্যাঁ আমি আর বন্যায় যে শুধু ওদের বাড়িতে গেছি ঈদের সময় তা কিন্তু না, আমার দুইটা মেয়ে বান্ধবী, মানে মেয়ে বান্ধবী বলতে আমরা যে গার্মেন্টসে চাকরি করি ওখানকার আরও দুইটা মেয়ের বাড়ি নোয়াখালী, ওই মেয়েগুলো আমাদের সাথে ওই মিরসরাইয়ের বন্যাদের বাড়িতে গেছে। তো যাওয়ার পরে আমরা ঈদের দিন অনেক মজা করলাম, নামাজ পড়ে আসলাম, আইসা আমি খুব মজা করলাম, ঘোরাফেরা করলাম। এইভাবে 3-4 দিন কেটে গেল। 3-4 দিন কেটে যাওয়ার পরে আমরা তখন ছুটি শেষ, আমরা চলে আসবো। অ্যান্ড এই যে সময়টুকু বন্যাদের বাড়িতে ছিলাম, সেই সময় বন্যার ওই সৎমায়ের সাথে, শাহিনের সাথে আমার চোখাচোখিভাবে অনেক কিছুই আদান প্রদান হয়েছে, মোটামুটি অনেকটা ভালো লেগে গেছে আর কি, এক কথায় বলতে গেলে চলে। অ্যান্ড এমন করে আমি তখন ওর ভাবির, মানে ওর সৎমায়ের নাম্বারটা নিয়ে চলে আসলাম, শাহিনের নাম্বারটা নিয়ে আসলাম। আসার পরে আমি যখন চট্টগ্রাম শহরে আসলাম, আইসা মাঝে মাঝে রাতের বেলায় ফোন দিতাম যে আন্টি কেমন আছেন, আন্টি করেই কথা বলতাম, আন্টি ভালো আছেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো, এমনি কথা বলি। তো কথা বলতে বলতে প্রায় 5-6 দিনের মধ্যে এই আন্টির সাথে আমার একটা মোটামুটি একটা সম্পর্ক হয়ে যায়, একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক হওয়ার পরে তিনিও আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক করে, আমিও ওনার সাথে ভালো একটা সম্পর্ক করি। এরকম করে কথাবার্তা বলতে বলতে এই 15-16 দিন পরে ওনার একদিন বললাম, আমি বললাম আন্টি আপনি একদিন চিটংয়ে আসেন না, আলমাস সিনেমা হলে অনেক ভালো একটা বই চলতেছে, আপনারা দেখাবো। পরে আমারে বলে কি বলো তুমি, আমি যাব, আমার স্বামী কি বলবে। আমি বললাম আপনার স্বামী কিছু না কিছু বলে, আমার ছেলে তো চট্টগ্রামে চাকরি করে, আমার ছেলের দেখতে যাব, এই কথা বললে আমি চলে যাব। এই কথা উনি আমার বলেন। ওনার ছেলে নাকি কোন হোটেলে চাকরি করে, ছোটো ছিল, অত বড় না, এই মোটামুটি, তাও খুব যে ছোটো তাও কিন্তু না। পরে আমার বলে আমার ছেলেকে দেখার কথা বলে আমি চট্টগ্রাম শহরে আসবো, আসলে তোমার সাথে দেখা করব। পরে ঠিকই ভাবি আসে, এই শাহিনা আসে, আন্টি আসে আমাকে ফোন দেয় যে আমি অমুক জায়গায় আছি, জিএসি মোড়ে আছি। পরে আমি আমার গার্মেন্টস ওই সময় ছিলাম, গার্মেন্টস থেকে বন্যার কাছ থেকে ছুটি নিলাম, বন্যারেও জানাইলাম না, এবং আমি ওনাকেও বলছি উনি যাতে বন্যাকে না জানায়, কারণ বন্যা আমারে পছন্দ করে এরকমভাবে। পরে আমি তখন কী করলাম, এই সাথে দেখা করার জন্য, বন্যার আম্মার সাথে দেখা করার জন্য আমি তখন জিএসি মোড়ে গেলাম। ওনার সাথে একটা রেস্টুরেন্টে বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম, করে বললাম চলেন একটা আমরা সিনেমা দেখি। তো আমরা সিনেমা দেখতে গেছি, 3টা শো ধরবো। তো 3টা শো দেখতে গিয়া দেখলাম যে ফুল হয়ে গেছে, মানে টিকিট নাই। পরে 6টা শো দেখবো। তো 3টা বাজে আমরা ওই দিক দিয়ে আলমাস সিনেমা হলের সামনে সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলোতে ঘোরাফেরা করলাম। 6টা বেজে গেল। 6টার শো শুরু হলো 7টার দিকে। 7টার দিকে শু শুরু, 7টা 8টা 9টা বেজে গেছে, প্রায় 9:30টার কাছাকাছি শু শেষ হলো। এবার ওই আন্টিরে পৌঁছাই দিব, বাসায় গেলাম, তখন প্রায় 9টা কাছাকাছি বেজে গেছে। উনি বলে আমি 9টা বাজে হয়তো এখান থেকে বাস পাবো, এখান থেকে বাসে করে হয়তো আমি যাব, কিন্তু আমার গ্রামে যাওয়ার মতো কোনো ব্যবস্থা তো এখন নাই। আমি ওইখানে যাওয়ার পরে গ্রামে যাব কীভাবে, আমার গ্রামের রাস্তা, আমার ঘাটে এখন আমি কোনো কিছু পাবো না, আমি তো মহা বিপদে পড়ে গেলাম, আমি ওই দিক দিয়ে কেমনে যাব। আমি তখন বললাম তাহলে একটা কাজ করেন, আপনার যাওয়ার দরকার নেই, আপনি আজকে থাইকে যান। পরে আমাকে বলে বাবুরে আমি এখানে কোথায় থাকবো, এই শহরে তো আমার কোনো পরিচিত কেউ নাই, আর আমার ছেলের কাছে ওই জেলে থাকতে পারবো না, আমার ছেলে তো ম্যাচ করে থাকে অনেকগুলো ছেলের সাথে, একটা রুমে থাকে, এখন ওর সাথে ওইখানে গেলেও থাকবো কেমন করে। আমি তখন চিন্তা করলাম আমিও কিন্তু ওই সময় ম্যাচেই থাকি, আরও 5-6 জন বন্ধুবান্ধব মিলা। আমি তখন বললাম আন্টি আপনি যদি কিছু না মনে করেন, আপনি আমার সাথে হোটেলে থাকতে পারেন, আমি হোটেলে থাকার ব্যবস্থা করতে পারি। পরে আমার বলে ঠিক আছে তুমি যদি বলো হোটেলে থাকবা, তাহলে আমি তোমার সাথে হোটেলে থাকতে রাজি আছি। উনি রাজি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে জিএসি মোড়ের পাশাপাশি কম টাকায়, মিডল ক্লাসের একটা হোটেলে আমি তখন ঠিক করি ওই হোটেলে আমি তখন এই শাহিনা আন্টিরে নিয়ে উঠে যাই। তো হোটেলে উঠি, এক রুম একটাই ভাড়া কইরা, উনি উপরে শুই, আমি নিচে শুই। তো উনি আমার বলে তুমি নিচে শো কেন, তুমি উপরে আসো আমার সাথে শো, সমস্যা নেই, আমাদের মন যদি পরিষ্কার থাকে তাহলে কোনো কিছু হবে না। এই বলে আমি তখন খাটে ওনার সাথে শুইলাম। শোয়ার পরেই ধরেন এই রাতের মধ্যে ওনার সাথে আমার অবৈধ সম্পর্ক হয়ে গেল, খারাপ সম্পর্ক হলো। এবং সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমি এতটাই ভালো লাগলো আমার, যেই সুখটা আমি রুজিনার মাঝে পেয়েছিলাম, তৃতীয়বার এই সুখটা আমি আবারও শাহিনার মাঝে পেলাম। আমি তখন ওনাকে ডিরেক্টলি বললাম যে আপনি আমার বিয়ে করবেন, আমি আপনার বিয়ে করতে চাই।
এমনি মানে ওনারা আমার এত ভালো লাগলো যে আমি ওটা ছাড়বো না, এরকম। উনি আমারে বলে যে করবো, সমস্যা নাই, কিন্তু এখন না, আমাকে এখন বাড়িতে পাঠাই দাও, আমি এখন বাড়ি যাই, আমার স্বামী টেনশন করবে। পরে ওনার আমি সকালবেলা ছেড়ে দিলাম, উনি চলে গেল। কিন্তু এই যে ওনার প্রতি আমার একটা আকর্ষণ জমে গেল, তা আমার কথা হচ্ছে আমি তো বন্যারে বিয়ে করি নাই, হয়তো বন্যার সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে অতটুকুই, তাহলে সমস্যাকে আমি বন্যার আম্মারে, বন্যার সৎমারে আমি বিয়ে করব। এরকম করে আরও মাসখানেক আমি এই শাহিনা আন্টির সাথে কথাবার্তা, আমি তখন আর আন্টি করে বলি না, মানে আন্টি করে কথা বলি না, শাহিনা বলে ডাকি। এবং উনি আমাকে বলে তুমি আমাকে আন্টি বইলো না, মানে আমাকে আন্টি বললে আমার কাছে মনে হয় যে আমার অনেক বয়স বেশি, লজ্জা লাগে, তুমি আমাকে মানে এই শাহিনা বইলে ডাইকো। পরে আমি ওনাকে শাহিনা বইলে ডাকি। এরকমভাবে প্রায় আরও 2 মাসের মতো আমরা কথা বলি। এই 2 মাসের ভিতরে আরও 5-6 বার কিন্তু শাহিনা শহরে আসে, আমার সাথে সিনেমা দেখে হোটেলে থাকে, ওই ছেলের নাম করে করে আসে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আর ভালো লাগে না শাহিনারে ছাড়া ভালো লাগে না। ভালো না লাগার পরিপ্রেক্ষিতে আমি আবার একবার শাহিনারে আইনা আমি আর শাহিনারে দিই নাই, না দিয়া আমি শাহিনারে বিয়ে করে আমি যে বস্তি থাকতাম তার পার্শ্ববর্তী একটা বস্তিতেই আমি শাহিনের জন্য একটা ঘর ভাড়া করে দিই। ঘর ভাড়া করে দিয়ে ওইখানে আমি তখন শাহিনের সাথে থাকতে শুরু করি। শাহিনের সাথে থাকতেছি, আমি গার্মেন্টসে যাচ্ছি, গার্মেন্টস থেকে আসতেছি, প্রেম কিন্তু আমার ওই বন্যার সাথেই চলতেছে। বাট আমি শাহিনাকে বিয়ে করে ফেলছি এবং শাহিনা তার স্বামীরে ফোন দিয়া বলছে সে তার স্বামী সংসার করবে না, বন্যারে ফোন দিয়া বলছে ওর বাবার সংসার করবে না, ওইখানে যাবে না এবং সে চট্টগ্রামেই থাকবে। এরকমভাবে সেটা মানে বুঝে সে বলে ফেলছে এই জায়গায় সে থাকবে, সে আর ইয়েতে যাবে না। এরই মাঝে আমি কিন্তু 2 বার বন্যাকে আমাদের বাড়িতে পর্যন্ত নিয়ে গেছিলাম, আমার বাড়িঘরও দেখে আনছি, বন্যাকে, শাহিনাকে না। শাহিনাকে তো আমি বিয়ে করে বউ বানায় রেখে দিছি। তো শাহিনা তার স্বামীকে বলে দিয়েছে সে তার সন্তানের সাথে চট্টগ্রাম শহরেই থাকবে, সে আর গ্রামে যাবে না। তো চট্টগ্রাম শহরে সন্তানের সাথে থাকবে বলতে সে তো আমার সাথেই থাকতেছে, যেহেতু তার সাথে আমার বিয়ে হয়েছে, সে আমার বিবাহিতা বউ, আর তো কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ এইভাবে সময়গুলো কাটতেছে। প্রায় 4 মাসের মাথায়, শাহিনের সাথে সংসারের 4 মাসের মাথায় হঠাৎ করে আমাকে তখন বন্যা চাপ দিয়ে বসলো। বন্যা চাপ দিয়ে বসে আমাকে বলতেছে যে তুমি আমাকে ওই সময় আমার কাছ থেকে টাকা নিছো, হয় আমার টাকা দিয়ে দাও, নাইলে আমার টাকা দিয়ে আমি অন্য কোথাও বিয়ে করব, এটা আমার বিয়ের জন্য আমি টাকাটা রাখছিলাম, আমার বিয়ের জন্য টাকাটা রাখছি, আমার আব্বা আমার জন্য ছেলে দেখছে, আমি অন্য কোথাও বিয়ে করে ফেলবো, হয় আমার টাকাটা ফিরে দাও, নাহলে তুমি আমাকে বিয়ে করো। এর আগেও আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিতেছে। তো ওর কাছ থেকে টাকা নিয়েছিলাম বলতে, ওর কাছ থেকে টাকা নিয়ে ওই যে আমার প্রথম বউ রুজিনা ছিল, রুজিনার মামলা মোকদ্দমা শেষ করলাম, 2.5 লাখ, টোটাল 3 লাখ টাকা ওর কাছ থেকে আমি নিয়েছি। পরে 50,000 ধার করছি, 3 লাখ টাকা নিয়ে গেছি। এখনও আমারে বলতেছে হয় তুমি আমার 3 লাখ টাকা ফিরিয়ে দাও, নাইলে তুমি আমাকে বিয়ে করো, হয় তুমি আমার 3 লাখ টাকা ফিরিয়ে দাও, নাহলে তুমি আমার বিয়ে করো, আমার বাবা আমার গ্রামে আমার জন্য বিয়ে ঠিক করছে, নাহলে আমি গ্রামে বিয়ে বসে যাব। তো বন্যার সাথে কিন্তু আমার সম্পর্কটা অতটা ভালো না, মানে অতটা ভালো না, এমনি চলতেছে আর কি ওইরকম। তো আমার কথা হচ্ছে আমি গার্মেন্টসে চাকরি করি, ওই গার্মেন্টসের সুপারভাইজার হচ্ছে বন্যা, মানে জলে বসবাস করে কুমিরের সাথে তো আর যুদ্ধ করে বাঁচা যাবে না। আমি এখন বন্যার সাথে যুদ্ধ করব, বন্যার সাথে রাগারাগি করব, এবং এতে আমার হিতে বিপরীত হবে, আরও বড় সমস্যা দেখা দিবে এবং আমি আরও বড় বিপদে পড়ে যেতে পারি। এই জন্য আমার তখন চিন্তা ভাবনা হলো যে আমি বন্যার সাথে খুব ভালোভাবে থাকবো, বন্যার সাথে আমি কোনো ধরনের দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করব না। এবং আমি যে শাহিনাকে বিয়ে করছি এটা তো আর বন্যা জানে না। তো সমস্যাটা কি, শাহিনা তো আমার ঘরের এক জায়গায় আছে, শাহিনাকে আমি লুকিয়ে রাখছি এবং আমি যে টাকা বেতন পাই ওই টাকা তো শাহিনাকে দিচ্ছি। শাহিনা আবার তার ছেলে যে আছে, তার ছেলে যে চাকরি করে ওই ছেলের কাছ থেকে ও টাকা নেয়, ছেলে চাকরি করে ওইখান থেকেও টাকা নেয়, ওই দিক দিয়েও চলে, আমিও কেটুকুটাকে দিচ্ছি, ওই দিক দিয়ে আমি ওরা ভালো করি এক জায়গার মধ্যে রাখছি। তা এমন করে সময়গুলো কাটতেছে। বাট এদিক দিয়ে দেখতেছি বন্যা আমাকে এমনভাবে প্রেশার দিচ্ছে, আমি বন্যার চাপ আর নিতে পারতেছি না। বন্যা আমাকে বলে, আমি কিন্তু আবার স্ট্যাম্প করে টাকা নিচ্ছি, ও ডিরেক্টলি ওভাবে দেয় নাই, আমি ওরে বিয়ে করবো ওরকম করে একটা স্ট্যাম্পিং করছি, করে তারপর টাকা নিচ্ছি। এখনও আমাকে বলে তুমি আমাকে টাকা দিবা, নাকি আমি তোমার নামে মামলা করব, নাকি আমি তোমার বাড়িতে যাব, এইভাবেও আমাকে প্রেশার দিতেছে। তো এক কথাই হলো, ও যদি আমার বাড়িতে যায়, এমনিতেই তো আমার বাবা মা আমার কথা শুনতে পারে না, আমাকে দেখতে পারে না, আমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরে যদি হঠাৎ করে এই ধরনের ঝামেলাগুলো নিয়ে যদি ও আমাদের বাড়িতে ওঠে, তাহলে তো মনে করেন আমি শেষ, আমি আর আব্বা আমার কাছে কোনোভাবেই মুখ দেখাতে পারবো না, বাড়িতে থাকতেই পারবো না, তারা আমাকে কেটে হয়তো 2 টুকরা করে গাঙ্গে বাসায় দিবে। আমার বাবা মা যে পরিমাণে রাগী বা যে পরিমাণের বদমেজাজি, তাই এখন আমি কী করব? পরে আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, আমি শুধুমাত্র এই টাকার মানে একটা চাপে পড়ে গিয়ে আমি তখন শেষ পর্যন্ত বন্যাকে বিয়ে করি। এবং বন্যাকে বিয়ে করে আমি তখন কী আর করবো, কিছু করার নাই। বন্যাকে বিয়ে করে বন্যাকে এক বস্তিতে রাখি এবং বন্যার সৎমা শাহিনাকে বিয়ে করে আমি শাহিনাকে আরেকটা বস্তিতে রাখি। 2 জনকে 2 বস্তিতে রেখে আমি তখন 2টা সংসার কন্টিনিউ করতেছি। এখন শাহিনার কথা হলো, তুমি আমার ছেড়ে যাও কেন?
তুমি আমাকে ছেড়ে দূরে যাও কেন, তুমি আমাকে ছেড়ে দূরে থাকো কেন? আর আমি যে বন্যাকে বিয়ে করছি এটা কিন্তু আমি শাহিনাকে জানাই না। আবার বন্যাকে আমি বলছি যে বন্যা তুমি কিন্তু কাউকে জানাইতে পারো না, তোমার বাবা মা কাউকে না। ও বলে আমি কাউকে জানাবো না, আর আমার সৎ মা তো চলেই গেছে, ওনার সাথে তো আমার কথাই হয় না, উনি ওনার মোবাইল টোবাইল চেঞ্জ করে ফেলছে, শুধু আমার বাবাকে বলবো। ওই কিন্তু ওর বাবাকে আবার বলছে, ওর বাবাকেও জানাইছে। জানানোর পরে এইভাবে আমি তখন বন্যার সংসারও করতেছি, ওর মায়ের সংসারও করতেছি, দুইটা সংসার কন্টিনিউ করতেছি। ভাই আমি মাস শেষে যা বেতন পাই প্রায় সব টাকাই ওই মা মেয়ের পিছনে খরচ হয়ে যায়। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে বন্যা তখন বাচ্চা কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করে। বেবি কনসেপ্ট করার পরে বন্যার ঘরে একটা মেয়ে সন্তান হয়। একটা মেয়ে সন্তান যখন বন্যার ঘরে হয়, আমার আরেকটা মেয়ে হয় বন্যার ঘরে। বন্যার ঘরে মেয়েটা হওয়ার পরে তখন বন্যাও গার্মেন্টসে চাকরি করে, আমিও চাকরি করি। মেয়েটাকে দেখাশোনা করার মতো আর কেউ নেই। আর এরই মাঝে আরেকটা বিষয়, বন্যার যে সৎমা ছিল শাহিনা কিন্তু আবার কীভাবে জানি জেনে গেছে যে আমি বন্যারে বিয়ে করছি। তো উনি যখন আমারে চাপ দিয়ে ধরছে যে আপনি এটা কেন করলেন, আমারও বিয়ে করলেন, আমার মেয়েরও বিয়ে করলেন, এটা কেমন কথা? আমি তখন বললাম দেখেন আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই নাই, কিন্তু আমি এরকমভাবে আমার আগের বউ রুজিনাকে ছাড়ছিলাম আপনার মেয়ের কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে, এই কী বলে আপনার কাবিনের টাকা নিয়ে। পরে আমি তো আপনার মেয়ের কাবিনের টাকা দিতে পারি না, তো যার জন্য বাধ্য হয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করছি, আসলে আমার অন্য কোনো কারণ ছিল না। উনি তখন আমাকে বলে তাইলে আমাকে এইভাবে দূরে রাখো, বেশিরভাগ আমার মেয়ের সাথে থাকো। তা আমার বেশিরভাগই হচ্ছে বন্যার সাথে থাকা হয়, কারণ বন্যা তো খুব রাগী ছিল। এক রাত বাইরে আসি এটা জানলেও আমাকে খুব গালাগালি করতো, বাইরে কেন ভাষায় কেন আসতেছি না, তাড়াতাড়ি কেন ভাষায় আসি না, মানে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। বন্যার ব্যবহার খুব খারাপ ছিল, আমি বন্যাকে ভয় পাইতাম এবং বন্যা আমার গায়েও কিন্তু হাত তুলতো, কথা কথা আমার গায়ে হাত তুলতো, আমাকে মারতো, এই জন্য আমি খুব ভয়ও পাইতাম। তো চিন্তা করতেছি এখন আমি কি করব। এক জায়গায় মারে রাখছি, এক জায়গায় মেয়েরে রাখছি। আবার মা জেনে গেছে যে আমি ওনার মেয়েরে বিয়ে করছি, উনি আবার আমার সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, উনি ওনার মতো করে আমার উপরে এগুলো করে যাচ্ছে। তো এখন আমি কোন দিকে যাব, মানে কোন পথে গেলে আমি সব কিছু থেকে রক্ষা পাবো বা ভালো একটা উইটনেস পয়েন্টে যেতে পারবো, এটা আমি বুঝতে পারতেছি না। আর এদিক দিয়ে আমার মেয়েটাও তখন আস্তে আস্তে বড় হচ্ছে। এবার শাহিনা আমার প্রেশার দিছে, ঠিক আছে আমি বন্যারে বলবো না, তুমি বন্যারে আর আমার এক ঘরে রাখো। তুমি যদি বন্যাকে ছেড়ে আমার কাছে আসতে নাই পারো, বন্যা যদি তোমার গায়ে হাত তুলে তোমাকে মারে, তাহলে আমাকে তো আমার স্বামী লাগবে। তা বন্যা যদি নাইট ডিউটি করে তাহলে তুমি আমার সাথে থাইকো, আর দিনই ডিউটি হইলে বন্যার তুমি হচ্ছে দিনে আমার সাথে থাইকো। তা আমি তখন চিন্তা করলাম যে বিষয়টা ঠিক, যদি বন্যার, আর ওই সময় আমি গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে, মানে গার্মেন্টসের চাকরি করি না, আমি আমার মেয়েটারই দেখাশোনা করতেছি বেশিরভাগ সময় ধরে, বেশিরভাগ সময় মেয়েটারে দেখি। তো এরকম করে আমি তখন বন্যারে বললাম যে বন্যা তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। একদিন আর কি বলতেছি যে কিছু মনে করো না, আমার কথাটা তুমি ভালো করে শোনো এবং শুনে বুঝে শুনে আমাকে একটা উত্তর দাও। আমাকে বলতেছে কী কথা বলো। আমি বললাম দেখো আমি তো রান্নাবান্না ঠিকমতো করতে পারি না এবং জীবনে কখনো রান্নাবান্না করে খাই নাই, এভাবে রান্নাবান্না করবো, এরপরে তোমার মেয়েটারে নিয়ে আমি চালতে পারতেছি না, আমি থাকতে পারতেছি না। আমরা বাসায় একটা কাজের বুয়া রেখে দিই, বাসার একটা কাজের বুয়া রেখে আমিও গার্মেন্টসে চাকরি করি, যেহেতু আমি একজন ভালো মানের হচ্ছে আপনার অপারেটর, তাহলে আমি তো গার্মেন্টসের কাজ জানি, আমি চাকরি করি, এবং মেয়েটারে দেখাশোনা করার জন্য একটা কাজের বুয়া রেখে দিই, তুমি কি বলো? আমারে বলতেছে যে কাজের বুয়া রাখলে কাজের বুয়ার বেতন দেওয়া লাগবে না, তুমি কয় টাকা বেতন পাইবা? আমি বললাম আরে আমি যা টাকা বেতন পাবো আমি তো আর কাজের বুয়ার মতো বেতন পাবো না, 3 ডাবল তো পাবো, 1 ডাবল টাকা তো টিকবে না। পরে আমারে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কাজের বুয়া দেখো। আমি বললাম ঠিক আছে কাজের বুয়া দেখতেছি। এইভাবে আরও 2 দিন কাটালাম। 2 দিন পরে আমি বন্যারে পুনরায় আবার ধরলাম, ধরে বলে বলতেছি বন্যা তোমার কি তোমার সৎমার কথা মনে পড়ে না? ও বলে হ্যাঁ আমার সৎমা আমার বড় ছিল, উনি আমি যে গার্মেন্টসে চাকরি করতাম এখানে চাকরি করতাম, আমার সিনিয়র ছিল, কিন্তু উনি ওকে অনেক ভালোবাসে, কিন্তু উনি কীভাবে পারলো আমার আব্বাকে ছেড়ে দিয়ে ওনার সন্তানের সাথে থাকতে, এবং উনি নাকি ওনার ছেলের সাথে থাকে, আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, মোবাইলটা বন্ধ করে দিছে। পরে আমি বললাম জানো গতকালকে তোমার সৎমায়ের সাথে দেখা হয়েছে। পরে আমার বলে কী বলো কীভাবে? আমি বললাম রাস্তায় দেখা হইলো, ওনার মুখের মধ্যে ব্যান্ডেজ করা, হাত টাত কাটা, খুব খারাপ অবস্থা। বলে কেন কী হয়েছে? আমার যে ওনার ছেলে নাকি ওনাকে মারছে, ওনার ছেলে ওনাকে খুব মারছে, মহিলাটা অনেক কষ্টে আছে, রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়াইতেছে, খাওয়ার পায় না, থাকতে পারে না, অনেক কষ্টে আছে। এখন যেহেতু উনি আমার শাশুড়ি, তুমি যদি বলো ওনাকে আমাদের বাসায় নিয়ে আসি, উনি আমার মেয়েটার দেখাশোনা করলো, তোমার মেয়েটা তোমার মায়ের কোলে থাকলো, এটা কি ভালো না? ও বলে হ্যাঁ 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 তাহলে তো অনেক ভালো, তুমি মাকে নিয়ে আসো না, আমার এখানে নিয়ে আসো, সমস্যা কি, কোথায় আসো? উনি তো এখনই আমি যাবো। আমি ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি কালকে সকালে ওনাকে নিয়ে আসবো, তুমি টেনশন করো না। পরের দিন সকালবেলা আমি তখন শাহিনাকে ওভাবেই বুঝাইলাম যে দেখো শাহিনা তুমি কিন্তু ভুলেও বন্যার কাছে কোনো কথা বইলো না, কারণ বন্যার কাছে কোনো কিছু বললে কিন্তু আমরা বিপদে পড়বো। আমি আগে পরে টাকা জমাইয়া বন্যাকে আমি আবার ঠিক একইভাবে বন্যাকেও কিন্তু আমি 3 লক্ষ টাকা কাবিনে বিয়ে করছি। তাই আমি বললাম আমি টাকাটা জোগাড় করে বন্যাকে কাবিনের টাকাটা দিয়ে বন্যাকে ছেড়ে দিব, বন্যাকে আমি ছেড়ে দিব, তুমি আপাতত প্লিজ বন্যাকে কোনো কিছু বললে আমি তোমার সাথেই থাকবো, আমার মেয়েটার আমি রেখে দিব। তো শাহিনা আমার বললো যে না সমস্যা না, আমি কিছু বলবো না, তুমি এটা নিয়ে টেনশন করো না।
তো এরপরের দিন আমি তখন শাহিনাকে নিয়ে আসলাম বাসায়। শাহিনাকে দেখার পরে বন্যা তো একদম শাহিনাকে জড়ায় ধরে কান্নাকাটি করতে শুরু করছে যে হ্যাঁ কী ধরনের ঘটনা, এবং মানে ও খুব কান্নাকাটি করতেছে যে মা তুমি এতদিন পরে কোত্থেকে আসলা। তো একই ঘরে তখন মা আর মেয়ে থাকতেছে। আমি কিছুদিন ধরে গার্মেন্টসে চাকরি করলাম। গার্মেন্টসে চাকরি করার পর হঠাৎ করে বন্যারে বলতেছি, বন্যা আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি আর ডিউটি করতে পারবো না। আমাকে বলে তা ডিউটি করতে পারবা না, তাহলে তুমি কইরো না, তুমি বাসায় থাকো, তুমি টুকিটাকি কাজ করো। পরে আমি বললাম যে ঠিক আছে আমি টুকিটাকি কাজ করবো, আমি বাসায় থাকবো। এরপরে আমি বাসায় থাকতে শুরু করি। বন্যা তখন চাকরি করবো, তখন তখনও সুপারভাইজার, অনেক টাকা বেতন পাইতো। তো বন্যা যখন নাইট ডিউটি হইতো আমি তখন এই হচ্ছে শাইনের সাথে থাকতাম। আবার বন্যার যখন দিনে ডিউটি হইতো আমি তখন ওই চেঞ্জ করে শাইনের সাথে থাকতাম। ওইভাবে আমি তখন শাইনের সাথে খুব বেশি থাকা হচ্ছে। এইভাবে প্রায় 1 বছরের মতো কেটে যায়। এতে কিন্তু বন্যা কোনো কিছুই বুঝতে পারে নাই যে আমি শাইনের সাথে সংসার করতেছি বা শাইনের সাথে আমার থাকতেছি। 1 বছর পরে হঠাৎ করে এবার বন্যার পেটেও শাইনের পেটেও বাচ্চা আসছে। মানে শাইনও বাচ্চা কনসেপ্ট করছে, বন্যার সৎমা। এবার সে আমাকে বলতেছে আমার পেটে বাচ্চা আসছে, এখন আমি কী করবো। হ্যাঁ আমি তখন পড়ে গেলাম বিপাকে, হায় রে আল্লাহ এখন আমি করবোটা কি, কারণ মাও প্রেগনেন্ট আর মেয়ে তো অলরেডি বাচ্চা একটা আছেই। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ এখন আমার কী করা উচিত, আমি কী করব, কোথায় যাব। এদিক দিয়ে শাইনও কিন্তু খুব খেপা যাইতে আছে, হ্যাঁ তুমি আমার সামনে আমার মেয়ের সাথেও থাকো, আমার সাথেও থাকো, এটা হতে পারে না, তুমি চলে আসো, আমরা পালায়ে যাবো, ভাইগা যাবো, এইভাবেও আমাকে বলতেছে। আমি তখন চিন্তা করলাম যে কথা তো আসলে ঠিক। এখন আমি যদি এই বাসায় থাকি আগে পরে আমার একটা ঝামেলা হবে। এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য আমি তখন যেহেতু শাইনার পেটে বাচ্চা আসলো আর আমি যেহেতু শাইনাকেই পছন্দ করি, শাইনের সাথে থাকতে চাই, আমি তখন পালাইয়া শাহিনারে নিয়ে আমি তখন ফ্রিবোর্ড একটা বাসা ভাড়া করি। মানে হঠাৎ করে পালাই যায়, শাহিনা আমাকে সাহস দেয়, সাহসটা আগে আমার ছিল না। এখন শাহিনার কাছ থেকে সাহসটা পেয়ে আমি তখন শাহিনাকে নিয়ে হঠাৎ করে একদিন রাতে বাসা থেকে ভাইগে যাই, ফ্রিবোর্ড চলে যাই। আমার মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিয়ে শাহিনার মোবাইলে বন্ধ করে দিই, মেয়েটারের বাসা রেখে ফ্রিবোর্ড চলে যাই। এবং ফ্রিবোর্ড চলে যাওয়ার পরে সেখানে আমি নতুন একটা গার্মেন্টসে চাকরি নিই এবং শাহিনাকে আমি তখন ওই বাসার মধ্যে রাখতেছি। এইভাবে শাহিনা আমার সাথে থাকতেছে, এবং মোটামুটি সব ভালোভাবেই চলতেছে। তো যে বাসাটা আমি ওরা ভাড়া করছি ওই বাসার আবার একজন বাড়িওয়ালা আছে, নাম হচ্ছে এই সালে সাহেব। তো সালে সাহেব কিন্তু আমার বউ শাহিনারে খুব পছন্দ করে। মানে উনি একটু খারাপ চরিত্রের মানুষ আর কি, শাহিনার দিকে ওনার খারাপ নজর। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে শাহিনার পেট থেকে তখন আমার একটা মৃত ছেলে সন্তান হয়। মানে সিজারে হয় না, নর্মালি হয়, বাসায় হয়, কিন্তু একটা মৃত সন্তান হয়। তো সন্তান যখন মৃত হয় আমার মনের ভিতরে খুব কষ্ট লাগে যে আমার একটা ছেলে সন্তান হইলো, 2টা তো মেয়ে হইলো, একটারও তো আমি আমার কাছে রাখতে পারলাম না, এবং ছেলেটা হইলো তাও আবার মৃত। পরে আমি আমার ছেলেটাকে দাফন কাফনের ব্যবস্থা করি, সবার সাথে কথাবার্তা বলি, ছেলেটার দাফন কাফন হয়। দাফন কাফন হলে পরে আমি তখন বাড়িতে আমার আব্বা আমার সাথে যোগাযোগ করি, তাদের সাথে কথাবার্তা বলি। কিন্তু রে ভাই যখন তাদের সাথে কথাবার্তা বললে আমি জানতে পারি আমার বাড়িতে আমার বাবার নামে, আমার মায়ের নামে বন্যা মামলা করছে যে আমি বন্যারে বিয়ে করছি। বিয়ে করে ওই একই মামলা, যে মামলা আমাকে রুজিনা করেছিল, নারী ও শিশু নির্যাতন মামলা, ওই নারী ও শিশু নির্যাতনের একই মামলা তখন বন্যা আমার নামে করে দেয়। তখন মামলাটা করে দেয়। আমার বাবা তখন করলো কি, এই জমি জমা বিক্রি শুরু করলো, করে মামলা লড়তেছে। আমার আব্বাকে আজকে পুলিশে ধরে নেয়, কালকে ধরে নেয়। বাড়ির মধ্যে আমার বাবা মা দুজনেই অনেক অসুস্থ, তাদের উপরে হাঙ্গামা। আমি তখন বন্যারে ফোন করি। এই ফোন করলে বন্যা আমাকে প্রচুর গালাগালি করে, তোরে আমি ধরে এই করবো সেই করবো, তুই আমার সৎমায়ের সাথে সম্পর্ক করছিস, আমি তো শুনছি আমার সৎমারে বিয়ে করছিস, বিয়ে করে অমুক জায়গায় আমার সৎমারে নিয়ে ছিলি, এরপরে আমার সৎমারে আমার ঘরে আনছস, আইনা তুই দিনের বেলায়, আমি রাতে চলে গেলে আমার সৎমায়ের সাথে ঘুমাইতি, আমি দিনে চলে গেলে আমার সৎমায়ের সাথে ঘুমাইতি, এখন তুই আমার সৎমারে নিয়ে পালাইছস। মানে ও সব কিছু জেনে গেছে, কীভাবে জানছে এটা ওই ভালো জানে। ওর সাথে খুব দুর্ব্যবহার করতেছে, খুব খারাপ ব্যবহার করতেছে, তোরা আমি পাইলেই করবো সেই করবো, খুব খারাপ ব্যবহার। আমি ওরে বলি, বন্যা তুমি মামলাটা উঠেই নাও, আমি তোমার কাবিনের টাকা দেবো। দে আমার কাবিনের টাকা দিয়ে দে, তুই আমার কাবিনে 3 লাখ এবং তুই আমার কাছ থেকে ধারে নিছস 3 লাখ, টোটাল 6 লাখ টাকা তুই আমারে দিবি, এবং 6 লাখ টাকা দিলে আমি তোর মামলা উঠাবো, নাইলে আমি তোর মামলা উঠাবো না, তোর মামলায় কিন্তু চলবে, আমি তোরা আগে পরে কিন্তু ধরে ফেলবো, আমি তোর নামে ওয়ারেন্ট বের করবো। আমি তখন ভাই এত বিপদে পড়ছি, যেহেতু মানে ধরেন বন্যার মোটামুটি চট্টগ্রামে অনেক বছর ধরে তো অনেক ভালো লোকদের সাথে ওর সম্পর্ক আছে, অনেক উকিলের সাথে, ওর সাথে ওর ভালো সম্পর্ক। আমি তখন বিপদে পড়ে গেলাম এবং কান্নাকাটি করতেছি অলওয়েজ ঘরের মধ্যে বসা। শাহিনা তখন আমার সান্ত্বনা দেয়, তুমি কান্নাকাটি করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ সব ঠিক করবো। আমি তখন বললাম, শাহিনা আমার টাকার দরকার, অত 6 লাখ টাকা যদি হইতো আমি বন্যারে দিয়া, বন্যার কাছ থেকে মুক্তি নিয়ে আমি তোমারে নিয়ে আমি নীরবে সংসার করতাম, আমি সব কিছু ভুলে যেতাম, আমার আর কোনো কিছু প্রয়োজন হইতো না। শাহিনা তখন আমার বলে, আমি 6 লাখ টাকা কোথায় পাবো, আমাকে 6 লাখ টাকা কে দেবে। তো এরকম করে আরও 5-6 দিন কাটার পর একদিন শাহিনা হঠাৎ করে আমার বলতেছে, তুমি তো আমার স্বামী, তুমি যদি আমার একটা অনুমতি দাও
তাহলে আমি একটা কাজ করতে পারি, একটা কাজ করলে কিন্তু আমি 6 লাখ টাকা ম্যানেজ করতে পারবো। আমি তখন বললাম, কী বললা তুমি, একটা কাজ করলে 6 লাখ টাকা ম্যানেজ করতে পারবা কীভাবে? আমাকে বললো, তোমাকে এটা মানতে হবে, যদি তুমি মানো তাইলে মনে করো আমার এই 6 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারবো। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি মানলাম, কী হয়েছে বলো। পরে বলে, আমাদের বাসার যেই জমিদার আছে, চট্টগ্রামের বাসায় জমিদার বলে, ঢাকার বাসায় বলে বাড়িওয়ালা, তো বলে যে জমিদার আছে ওই জমিদার আমারে পছন্দ করে। আমি বললাম, কি সালে সাহেব? বলে হ্যাঁ। আমি তো সালে তো তোমার পছন্দ করি, এটা আমি আগ থেকেই জানি, এই বাসায় যেদিন ভাড়া নিছি ওই দিন থেকে আমি দেখছি যে সালে তোমার দিকে খারাপ নজর। বলে, বেটা তো বুড়ো হয়েছে, বয়স হয়েছে অনেক, বউও নাই, সন্তানাদিও নাই, এই বেটার কাছে অনেক টাকা, কারিগরি টাকা, এই বেটার সাথে কোনোভাবে একটা প্রেমের অভিনয় করে টুকিটাকি তোমার অবর্তমানে ওর সাথে মিশা, ওর মাঝে 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 রাতের বেলায় গিয়ে ওর শরীর টরীর টিপা দিলে ওরা একটা প্রেমের ফাঁদে ফেলে ওর কাছ থেকে 6 লাখ টাকা নেওয়া যাবে, এবং যদি ওর কাছ থেকে 6 লাখ টাকা নিতে পারি সেই টাকা আমি তোমার দিয়ে দিব, তুমি ওই টাকা বন্যারে দিয়ে দিবা, বন্যারে টাকা দিয়া বন্যার কাছ থেকে তুমি একেবারে সম্পূর্ণভাবে মুক্তি হয়ে আমার কাছে চলে আসবা, আমি তোমার নিয়ে সংসার করব, আর বন্যার কাছে যাওয়ার প্রয়োজন নয়, বন্যার ঝামেলা তুমি এখানেই মিটে ফেলো। আমি বললাম, হ্যাঁ তুমি তো এটা খারাপ বলো নাই, খুবই ভালো একটা কথা বলছো, ঠিক আছে তাহলে তুমি এটা করো, তুমি যেমনে পারো এই বুইরারে পটাও। এরপরে আমি নিজে আমার বউরে এই সালে সাহেবের হাতে তুলে দিলাম আর কি। ওই তখন রাতের বেলায় সালে সাহেবের বাসায় যাইতো, আমি সুযোগ দিতাম গিয়া সালে সাহেবের হাত পা টিপে দিত, শরীর টিপে দিত, মেসেজ করতো। সালে সাহেবের এখানে বস্তির মধ্যে একটা বাড়ি ছিল, আবার আরেকটা বাড়ি চট্টগ্রাম আবাসিকের মধ্যে ছিল। তিনি অনেক পয়সাওয়ালা, তার ছেলে মেয়ে আছে, বাট তারা বিদেশে থাকে, ওনার সাথে থাকে না, ওনার বউ মারা গেছে, অনেক বয়স হয়েছে, কিন্তু উনিও একটু চরিত্রহীন মানুষ আর কি। উনিও নাকি 6টা বিয়ে করছে শুনতে পারছি, 6টা বউয়ের মাঝে একটা বউ কিন্তু ওনার সাথে নাই। এরকম কইরা ধরেন এই শাহিনা সালে সাহেবের কাছে যাইতো, ওর সাথে মিশতো, থাকতো, এরকম করতে করতে মোটামুটি একদিন আমার আইনা 30,000 টাকা দেয়। বলে, 30,000 টাকা বের করে আনছি, আরও আনতে পারবো, তুমি অপেক্ষা করো, আমি সব কিছু টাকা পয়সা বের করে এই সালে সাহেবের কাছ থেকে সব টাকা নিয়ে আমি তোমার দিব। এই 30,000 টাকা যেদিন দিল তার ঠিক 2 দিন পরেই আমি তখন গার্মেন্টস থেকে আইসা দেখতেছি ও ঘরে নাই। এর মাঝে কিন্তু সালে সাহেবের লোকে প্রায় আপনার 7-8 মাসের মতো সম্পর্ক কিন্তু ছিল, 7-8 মাস ধরে সালে সাহেবের সাথেও সম্পর্ক, এবং আমিও তখন বাচ্চা কাচ্চা নিচ্ছি না। পরে গার্মেন্টস থেকে এসে দেখি যে ও ঘরে নাই, ওর নাম্বারে কল দিলাম, নাম্বার বন্ধ। পরে আমি জমিদারের ঘরে গেলাম, যাই বললাম যে সালে জমিদার কই, সালে জমিদার ঘরে আছে। তো ওনার আবার একজন মানে ছিল, দারোয়ান ছিল, বাড়ির দারোয়ানের বলতেছে সালে সাহেব তো ইয়েতে গেছে, দুবাইতে গেছে। আমি কি দুবাইতে গেলাম, আমি তো জানলাম না। আমি যে তোমার ম্যাডাম রে দেখছো? ম্যাডামও তো স্যারের সাথে গেছে। কি ম্যাডাম তোমার স্যারের সাথে গেছে? কোন ম্যাডাম তোমার সাথে? বলে, ম্যাডাম এই আপনার ওয়াইফ। তখন অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমার ওয়াইফ ওর সাথে দুবাইতে গেল? দুবাইতে তো সোজা কথা না, কবে পাসপোর্ট করলো, কবে গেল না, আমার কিছু জানার তো মোবাইল বন্ধ, ও সম্ভবত আমার ফোন দিবে। এরকম করে ওর নাম্বার আমি ট্রাই করি, দীর্ঘ 1টা মাস কেটে যায়, ওর আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। এবং ওই 1 মাসের মাথায় ও কেমনে কাগজপত্র করে ওর যে ছেলে ছিল দেশে, ওই ছেলেরও দুবাইতে নিয়ে যায়, ছেলেটারও দুবাইতে নিয়ে চলে যায়। এবং দুবাইতে নিয়ে ওইখান থেকে ওই সালে সাহেবের সাথে খুব ভালোভাবে থাকতেছে। সালে সাহেব তখন ফোনের মাধ্যমে দারোয়ানরে দিয়ে 2টা বাড়ি চালাইতে আছে, দারোয়ানরে দিয়ে টাকা পয়সা নিতে আছে, কিন্তু ওইখানে ও আমার বউ নিয়ে থাকতেছে। আমি তখন পাগলা কুত্তার মতো হয়ে গেলাম, কিরে আমি ওরে এত ভালোবাসলাম, ওর জন্য এত কিছু করলাম, আমার সাথে এরকম করে বেইমানি করলো, এটা তো হতে পারে না। আমি তখন রাস্তাঘাটে পাগলের মতো ঘুরতেছি। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমাকে পুলিশ এসে ধরে ফেলে বন্যার মামলায়। বন্যার থেকে 3 লাখ টাকা কাবিন আর 3 লাখ টাকা আমি ওর কাছ থেকে নিয়ে গেছি হাওলাত। ওই 6 লাখ টাকার মামলায় আমাকে তখন পুলিশে ধরে নিয়ে গেল। পুলিশে আমায় থানাতে ধরে নিয়ে গেল। আমি থানাতে থাকার প্রায় আপনার 9 দিনের মাথায় হঠাৎ আমাদের থানায় খবর পেলাম যে আমার আম্মা মারা গেছে। আমি পুলিশকে বললাম, আমার মারে আমি দেখতে যাব, আমার মায়ের লাশ আমি দেখতে যাব। তো থানা থেকে আমাকে তখন আমার আম্মার লাশ দেখানোর জন্য বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার হাতে হ্যান্ডকাপ পরে আমার মায়ের জানাজার মধ্যে দাঁড়াইতে দিল না গ্রামবাসীরা, এবং আমার বাবা, আমার বড় ভাই, তারা ডিরেক্টলি বললো আমি যাতে আমার মায়ের জানাজায় না দাঁড়াই। আমি সন্তান হয়ে আমার মায়ের জানাজাতে দাঁড়াতে পারলাম না। আমি পাশে দাঁড়াইছিলাম, তারা জানাজা পড়লো, পরে আমার মায়ের মাটি দিল। আমার মায়ের মরা মুখটা পর্যন্ত আমার বাবা আর আমার ভাই আমাকে দেখতে দেয় নাই। আমি এতটাই খারাপ ছিলাম, আমার বাবা ভাই আমাকে দেখতে দেয় নাই। পরে আমাকে জেলে ঢুকাই দিল। জেলে ঢুকানোর পরে আবারও পুনরায় এখানে আমি দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে জেল খাটি। 1.5 বছর ধরে জেল খাটার পরে সরকারি একজন উকিলের মাধ্যমে আমি বের হই, এবং বের হই সেখানে আমাকে একটা মানে কীভাবে আমি টাকাটা পরিশোধ করবো, আমি যেহেতু গরিব মানুষ, আমাকে একটা মানে করে দেওয়া হয়, একটা কিস্তির মতো করে দেওয়া হয় যে প্রতি মাসে এত টাকা করে দিতে হবে, দিলে আমি এটা থেকে মুক্তি পাবো। 1 মাসে যদি টাকা না দিই, পরের মাসে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে আবারও। তো এই দিয়ে আমি তখন একটা মুসলেখা দিয়ে 1.5 বছর পরে বের হই। বের হওয়ার পরে আমি প্রতি মাসে
আমি এই ইয়ারে টাকা দিই, এই বন্যারে টাকা দিই, বন্যা আরেক জায়গায় বিয়ে বসে ফেলে, আরেক জায়গায় বিয়ে করে, আর গার্মেন্টসের সুপারভাইজারও বিয়ে করে, আমার মেয়ে নিয়ে থাকে। আমার প্রতি মাসে মাসে ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হয়, প্রতি মাসের 1 তারিখে যদি আমি ওর অ্যাকাউন্টে টাকা না পাঠাই, পরের মাসে ওয়ারেন্ট হয়ে যাবে, পুলিশ আমাকে আবার ধরে নিয়ে যাবে। ওর খরচ, ওর মেয়ের খরচ সম্পূর্ণ আমার চালানো লাগতেছে। ভাইরে, আমি রোদ নাই, বৃষ্টি নাই, তুফান নাই, এই বন্যার মৃত্যু, আমি তখন গার্মেন্টসে যাই, গার্মেন্টসের কাজ করি, যে টাকা বেতন পাই, ওই টাকায় ওর যে মাসিক যে টাকাটা ওকে দিতে হবে, ওই টাকা আমার হয় না। আমি রাতের বেলায় পর্যন্ত একটা হোটেলে গিয়ে থালা বাসন পর্যন্ত মাজি। এভাবে আজকে দীর্ঘ প্রায় অনেকগুলো বৎসর আমি আমার জীবন কাটাচ্ছি। রাতের বেলায় কাজ করি আপনার হোটেলে, প্লেট থালা বাসন পরিষ্কার করি, আবার দিনের বেলায় কাজ করি গার্মেন্টসে, আবার রাতের বেলা অনেক সময় গার্মেন্টসের নাইট ডিউটি হয়, ওই সময় দিনের বেলা এসে প্লেট পরিষ্কার করে দিই। মানে এমন একটা জীবনের মধ্যে আসি, আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি নিঃশ্বাসটা নিয়ে যাও, আমিও সহ্য করতে পারি না। আমি জানি না আমার জীবনটা কেন এরকম হলো। এবং আমার বাবা তার সয় সম্পত্তি যা ছিল মোটামুটি টুকিটাকি সবই আমার বড় ভাইকে দিয়ে দিছে। আমার বড় ভাইয়া, বড় ভাইয়ের বউ, আমার বড় বোনকে নিয়ে আমার বাবা খুব ভালোভাবেই আছে। বাবা আমার কোনো খোঁজখবর নেন, আমাকে ডিরেক্টলি গ্রামে ঢুকেই নিষেধ, এবং সবার মাধ্যমে বলে দিয়েছে আমি যাতে কখনো গ্রামে না যাই। আমার বাবা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আমি জানি না আর কত বছর এভাবে চাকরি করার পরে আমি বন্যার ঋণ পরিশোধ করতে পারবো। আমি আল্লাহর কাছে প্রতি রাতে কান্নাকাটি করে বলি যে আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও, আমিও সহ্য করতে পারি না, আমারও সহ্য হয় না। অ্যান্ড এরই মাঝে সমস্ত কষ্টের অবসান ঘটানোর জন্য মাঝে মাঝে আপনার গল্পগুলো শুনি, এবং গল্পগুলো শুনলে মনে হয় যে পৃথিবীতে মনে হয় আপনি একমাত্র মানুষ যার গল্পগুলো শুনলে আমার ভালো লাগে। আমি একা কষ্টে নাই, দুনিয়াতে অনেক মানুষের কষ্টে আছে, তাদের কাতারে হয়তো আমিও একজন। এটা ভেবে আমি দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে কখনো হোটেলে, কখনো গার্মেন্টসে এভাবেই 24 ঘন্টা কাজ করে বেড়াচ্ছি। আপন ভাই, যদি আপনার মনে হয়, আমি জানি আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, আমার খারাপ কাজের গল্পটা যদি আপনি প্রচার করেন তাহলে আমি খুব খুশি হব। আমি গরিব মানুষ, আমি আপনাকে টাকা পয়সা দিতে পারবো না, যদি আপনি পারেন আমার গল্পটা প্রচার করেন। আসসালামু আলাইকুম। ওনার গল্পের লাস্টের কথাটা খুবই মারাত্মক একটা কথা ছিল যে আমি গরিব মানুষ, আপনাকে টাকা পয়সা দিতে পারবো না। আমি আজকেই ওনার প্রসঙ্গে, গল্পের প্রসঙ্গে আরেকটা কথা সবাইকে বলে যে অনেকেই কিন্তু এইভাবে প্রতারিত হচ্ছেন। এবং গত কয়েকদিন আগে চিটংয়েরই এক মহিলা আমাকে ফোন দিয়ে বলেছে সেও নাকি আমার ছবি দেওয়া, আমার ইমো নাম্বার দেওয়া, মানে আমার ছবি দেওয়া, আমার সব কিছু দেওয়া, আমার কোন পিএসের সাথে কথাবার্তা বলছে, সে নাকি ওই মহিলা নাকি তাকে 50,000 টাকা দিয়েছে গল্প প্রচার করার জন্য, এবং 2বারে একটা বিকাশ নাম্বারে টাকা পাঠাইছে, সেই বিকাশ নাম্বারের স্ক্রিনশটও তিনি আমাকে দিয়েছে। তাই আমি বললাম আপনি কি আমার সাথে কথা বলছেন? বলে না, কথা বলি নাই, আপনার যেই গল্প কালেকশন করে ওনার সাথে আমার কথা হয়েছে। তো আমি দেখলাম যে ওই যেই নাম্বারে তিনি টাকা পাঠাইছে, বা ওই আসলে দেখেন আমার ছবি তো অনেকে আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, আমার একটা ছবি নিয়ে কেউ একজন ইমো খুলে আপনার সাথে যদি প্রতারণা করে বা আপনার কাছ থেকে টাকা নিয়ে যায়, এটার দায়ভার কিন্তু আমি না। আমি যদি কারো গল্প নিই, আমি কিন্তু মানে মোটামুটি প্রমাণ দিই যে এটা আমি গল্প প্রকাশ করবো নিচ্ছি। বাট একটা কথা আমি বুকে হাত দিয়ে বলি, এই পর্যন্ত কোনোদিন কোনো গল্প প্রচার করে আমি কারো কাছ থেকে 1 টাকাও নেই। কেউ কখনো, আমি অনেক মানুষকে গল্প প্রচার করে যেটার তিনি থানায় গেছে, মামলা হয় না, বিচার পায় না, এটা বিচারও কিন্তু আমি তাকে পাওয়াই দিছি। আইনিভাবে কিন্তু তিনি উপকৃত হয়েছে। তার একটা সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, অনেকের চাকরি হয়েছে, চিকিৎসা হয়েছে, অনেকের অনেক ধরনের উপকার কিন্তু হয়েছে। বাট আমি কখনোই কারো কাছ থেকে, আমার আল্লাহ সাক্ষী, আমি 1 টাকাও নিই না গল্প প্রচার করার জন্য। এজন্য যদি আপনাদের কাছে কেউ বলে যে গল্প প্রচার করব, টাকা দেন, টাকা নিয়ে যে আপনাদের কাছ থেকে, তবে এটা সম্পূর্ণ প্রতারক। আপন কখনো কারো গল্প প্রচার করার জন্য কারো কাছ থেকে টাকা নেই এবং নেবেও না। 58তম গল্প আমি প্রচার করেছি, আমি কখনোই কারো কাছ থেকে 1 টাকা নেই এবং নেবও না। যাই হোক, তবে হ্যাঁ, এই ইউটিউবের ইনকাম দিয়ে আমার একটা এতিমখানা চলে, আমার ছোটোখাটো এতিমখানা আছে। এই জন্য আপনারা আমার গল্পগুলো চেষ্টা করবেন ভিডিওটা যাতে সরাসরি আপনারা ইউটিউব থেকে দেখেন, ডাউনলোড করে দেখবেন না। ডাউনলোড করে দেখলে ওভাবে আমাদের ইনকামটা হয় না। এই জন্য ভিডিও সরাসরি ইউটিউব থেকে দেখার চেষ্টা করবেন এবং সেখান থেকেই আপনারা কমেন্ট করবেন। বন্ধুরা, আরেকটা বিষয় এখানে আমি জানিয়ে রাখি, অনেকের হয়তো মনে করতে পারেন যে আপন ভাই এতিমখানা চালান আপনি এইসব খারাপ কথা বলে। হ্যাঁ, গল্পটা হয়তো আপনার দৃষ্টিতে খারাপ, আপনি হয়তো খারাপ কথা বলতে পারেন, কিন্তু এই হেদায়েতুল্লাহর জীবনের গল্পে অনেক বড় কিছু শিক্ষা আছে। আমি গল্পের প্রসঙ্গে বলেছিলাম, গল্পের শুরুতেই বলেছিলাম যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এরকম অলিতে গলিতে অসংখ্য যুবকরা আছে যারা গার্মেন্টসে চাকরি করে, রিক্সা চালায়। এদের গল্পগুলো কিন্তু আমরা জানি না। এরা কিন্তু তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, এমন কিছু কাজ করে ফেলে যে কাজের কোনো সমাধান নাই। এখন যেই হেদায়েতুল্লাহ এমন এক পরিস্থিতির মধ্যে আছে, 24 ঘন্টায় সে 17-18 ঘন্টা কাজ করে। সোজা কথা যেটা, 3-4 ঘন্টা ঘুমায়, কখনো গার্মেন্টসে, কখনো হচ্ছে আপনার এই প্লেট ধুচ্ছে হোটেলে।
তো এই বেটার জীবন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সে মৃত্যুর খুব ধার প্রান্তে এসে দাঁড়িয়েছে, এবং সে তার জীবনে কেন এই ভুলগুলো করলো, কেন সে একজন পরকীয়ায় লিপ্ত হয়ে রুজিনাকে বিয়ে করলো, কেন সে বন্যার সাথে সম্পর্ক থাকা অবস্থায় শাহিনাকে বিয়ে করলো, কেন আবার শাহিনাকে বিয়ে করার পরে বন্যার কাছ থেকে বাঁচার জন্য এই শাহিনাকে আবার সালে নামের এক কোটিপতির হাতে তুলে দিল। তো এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে যদি আপনি শিখতে চান। যদি আপনি খারাপভাবে নেন তো গল্প খারাপ, আর যদি ভালোভাবে নেন তো এই গল্পটা আপনাকে 10 বছর শিক্ষা জীবনে পড়াশোনায় সেই শিক্ষা দিবে না, এই গল্প আপনাকে যে শিক্ষাটা দিয়েছে, যদি আপনি এটা শিখতে পারেন এবং গল্প যদি বুঝতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।